আজকে যে ডেটা সেটটা দেখবো সেটা অনেক ফেমাস একটা ডেটা সেট, যেটার নাম হচ্ছে MNIST ডেটা সেট। তো এই ডেটা সেটের ডিসক্রিপশন একটু দেখাই আগে। হুম। এই ডেটা সেটে হচ্ছে অলমোস্ট 60,000টা ছবি আছে, সরি 70,000 ছবি আছে, 60,000 ট্রেনিং এর জন্য আর 10,000 হচ্ছে টেস্টিং এর জন্য। আর এই ডেটা সেটটা হচ্ছে নাম্বারের উপর, মানে আমাদের যে নাম্বার গুলো আছে 0 থেকে 9 পর্যন্ত, ডেসিমাল নাম্বার। তো এই ইমেজ ডেটা সেট এখানে টোটাল হচ্ছে 70,000 ডেটা আছে, ওরা নিজেরাই আমাদেরকে ভাগ করে দিছে। 60,000 রাখছে হচ্ছে ট্রেনিং এর জন্য আর 10,000 রাখছে টেস্টিং এর জন্য। তো ডেটা সেট হচ্ছে হ্যান্ড রিটেন নাম্বার গুলো আছে। এখন আমার যেটা করতে হবে, এমন একটা মডেল ডিজাইন করতে হবে যে মডেলটা এই হ্যান্ড রিটেন ইমেজ থেকে বুঝবে যেটা আসলে কোন নাম্বারটা লিখছি আমি। যেমন এটা হচ্ছে 7, তো আমাকে তাকে চেনাইতে হবে এই ডাটাগুলো রিড করে। তখন আমি এই ছবিটা দিব বা অন্য একটা হ্যান্ড রিটেন দিলে সে হচ্ছে আমাকে দেখে বলতে হবে এটা কোন নাম্বার। তো এটা একটা এখন বর্তমানে অ্যাপ্লিকেশন আছে, রিসেন্টলি একটা কাজ দেখছি। সেটা হচ্ছে আমাদের এই যে ডাক্তাররা আছে, ডাক্তারদের হ্যান্ড রাইটিংটা তো খুবই আসলে মানে অদ্ভুত, বোঝা যায় না ওদের লেখা। তো আমরা যদি ডাক্তারদের যে প্রেসক্রিপশন গুলো আছে সেই হ্যান্ড রিটেন প্রেসক্রিপশন গুলো যদি আমি মেশিনকে ট্রেন করাতে পারি, তখন ওই হ্যান্ড রিটেন প্রেসক্রিপশন থেকে সে কিন্তু আমাকে ডিজিটাল প্রেসক্রিপশন জেনারেট করে দিতে পারবে। তো এটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, অনেক সময় হয় কি ভুল ভাল ওষুধের কারণে বিভিন্ন রোগী মারা যায়, রোগীর ক্ষতি হয়। তো আমরা যদি এই ধরনের কাজগুলো করতে পারি ইমেজ প্রসেসিং থেকে হ্যান্ড রিটেন থেকে ডিজিটাল রাইটিং জেনারেশন, তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হবে। তো তার জন্য আমরা একদম বেসিক যেহেতু ফার্স্ট থেকে শিখতেছি, আমি আজকে এই MNIST ডাটাটা দেখাই। এই MNIST ডাটা সেট হচ্ছে টোটাল 70,000 এরকম হ্যান্ড রিটেন স্যাম্পলস আছে, যেখানে বিভিন্ন নম্বর আছে। তো আমরা মেশিনকে ট্রেন করাবো যাতে সে এই ইমেজগুলো চিনতে পারে। তো এটার জন্য প্রথমে আমার দরকার হচ্ছে ডেটা সেট, যেটাকে MNIST ডেটা সেট বলে। তো আমরা আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ইমেজ প্রসেসিং এর উপর। ইমেজ প্রসেসিং। ওকে। তো প্রথমে আমার কিছু লাইব্রেরির দরকার। যেমন আমরা যেহেতু ডেটা সেট নিয়ে কাজ করব, আমার প্রথমে দরকার হচ্ছে পান্ডাস। তো পান্ডাসকে আমি কুড়ি দিয়ে ইম্পোর্ট করে নিব। একই সাথে আমার নামপাইও দরকার পড়তে পারে, নামপাই এমপি। ওকে। এরপর প্লটিং এর জন্য আহ, যে লাইব্রেরিটা আছে সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। তো ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করে নিই ফ্রম ম্যাটপ্লটলিব ইম্পোর্ট বাই ডট এস। ওকে, আর কি কি দরকার? হ্যাঁ, এই তিনটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্লটের জন্য, এটা হচ্ছে নাম্বারের জন্য, এটা হচ্ছে ডেটা সেটের জন্য। ওকে, প্লটের জন্য আরো একটা দরকার করতে পারে, সেটাও কল করে নিই। ইম্পোর্ট C1 অ্যান্ড SMS। ওকে, আর কি কি দরকার? এখন মডেল মডেল তৈরির জন্য আমার, আচ্ছা এগুলো আমি একটু লিখে দিই লেভেল, তাহলে সুবিধা হয়। এগুলো হচ্ছে ডেটা সেট, প্লটের জন্য, রিডের জন্য। আর এখন যেটা করবো সেগুলো হচ্ছে রাখতেছি মডেলের জন্য। তো প্রথমে মডেল, মডেল কিন্তু দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে টেনসর ফ্লো ইউজ করে আর একটা হচ্ছে টর্চ ইউজ করে। তো টেনসর ফ্লোটা খুবই ফেমাস, আর এটা টেনসর ফ্লোটা মানে আটকে গেলে অনলাইনে অনেক হেল্প পাওয়া যায়। টর্চের একটু ঝামেলা আছে, টেনসর আবার জিপিইউ কে ভালো অ্যাক্সেস করতে পারে। তো আমরা টেনসর ফ্লো দিয়ে কাজটা করি। তো টেনসর ফ্লোর জন্য ফ্রম টেনসর ফ্লো, টেনসর ফ্লো ডট কেরাস। টেনসর ফ্লোর যে কেরাস লাইব্রেরিটা আছে সেখান থেকে আমি ফার্স্টে ডাটা সেটটাকে ইম্পোর্ট করি। কেরাসের ডাটা সেটস ফোল্ডার থেকে আমি ইম্পোর্ট করে নিই MNIST ডেটা সেট। আচ্ছা, এটা কেন করলাম? আমি চাইলে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এই সম্পূর্ণ ডেটা সেট ডাউনলোড করে আমার যে ফোল্ডার আছে এই ফোল্ডারে রাখতে পারি, তখন এখান থেকে ডিরেক্টরিটা রিড করতে পারবো। আর না হয় আমি চাইলে সরাসরি যেখানে ডেটা সেটটা সেভ করা আছে, যেমন টেনসর ফ্লোর কেরাসের মধ্যে যে ডেটা সেট ফোল্ডার আছে এখানের মধ্যে অসংখ্য ডেটা সেট আছে, যার মধ্যে MNIST ডেটা সেটটাও কিন্তু সেভ করা থাকে। তো আমি বললাম কি টেনসর ফ্লোর কেরাসের ডেটা সেট থেকে MNIST থেকে ইম্পোর্ট করে নিলাম। পাশাপাশি আমার আরো কিছু লাইব্রেরি দরকার পড়বে, যেমন ফ্রম টেনসরফ্লো ডট কেরাস ডট মডেলস। মডেলস থেকে ইম্পোর্ট করতে হবে সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল ফ্রম টেনসরফ্লো ডট কেরাস ডট লেয়ার্স। লেয়ার্স থেকে ইম্পোর্ট করতে হবে আমার ডেন্স লেয়ার, সরি ডেন্স লেয়ার হচ্ছে ফ্ল্যাটেন লেয়ার, তারপর লাগবে হচ্ছে ডেন্স ফ্ল্যাটেন। আর ড্রপ আউট দিব, আচ্ছা ড্রপ আউট দেওয়ার।
আমি সবগুলোই বুঝাইছি, আমি জাস্ট একটু লিখে ফেলি। টেরাসের নিউক্লিয়াস থেকে আমি ইম্পোর্ট করে নিয়ে হচ্ছে ক্যাটাগরি কিছু লাগবে। ডাটা সেট নিলাম, সিকুয়েন্সিয়াল নিলাম, ডেন্সিটি নিলাম, প্যাটার্ন নিলাম, ড্রপ নিলাম, ক্যাটাগরি নিলাম। আচ্ছা টেনে ফেলো ফ্রম ডট টেরাস ডট অপটিমাইজার্স ইম্পোর্ট। ওকে, তুমি এরর আসেনি। আচ্ছা, আমাদের টার্গেটটা কি সেটা একটু বলি। টার্গেট হচ্ছে আমাদের এই যে ছবিগুলো আছে, সাপোজ এখানে হ্যান্ড রিটেন টু আছে, তো সে তো বুঝবে এটা যে টু, এটা হচ্ছে ডিজিটাল আর এটা হচ্ছে আমার হ্যান্ড রিটেন। এখন মেশিনকে আমার এটা শেখাইতে হবে, কিন্তু এটা আছে ইমেজ ফরম্যাটে। যেহেতু ইমেজ ফরম্যাটে আছে, ইমেজ ফরম্যাটকে আমার এখন নাম্বারে কনভার্ট করা লাগবে। তো কিভাবে করবো কাজটা? এখানে এই যে ডেটা সেটটা আছে MNIST, এই MNIST ডেটা সেটে কিছু স্যাম্পল বলেছে, তারা হচ্ছে 60,000 ডেটা রাখছে ট্রেনিং এর জন্য, আর 10K ডাটা রাখছে টেস্টের জন্য। আর প্রতিটা ইমেজের ডাইমেনশনও বলেছে, বলছে এখানে 28 আর এখানে 28, তাহলে পিক্সেল হচ্ছে 28 বাই 28, মানে এখানে 28টা করে করে ঘর আছে, এর পাশে 28টা ঘর আছে, এর পাশে 28টা ঘর আছে। তার মানে এখানে এইভাবে আর কি, যদি টু আঁকে তাহলে এখানে এইভাবে করে করে কালার হয়ে হয়ে এভাবে করে করে টুটা হচ্ছে। এগুলো হচ্ছে সবগুলো পিক্সেল, 28 বাই 28 পিক্সেল আছে। তো এখানে যেখানে যেখানে আসলে কালার আছে সেগুলো দেখে তো আমরা বুঝি এটা কি। আর বাকি যেখানে থাকে না সেগুলো আসলে জিরোর মতো ভালো থাকে। আর যেখানে হচ্ছে কালারটা থাকে তার আশেপাশের ভ্যালু গুলো একটু শ্যাডোর কারণে হয়তো 0.6 বা 0.8 9 এরকম কিছু ভ্যালু থাকতে পারে। মোট কথা এই সম্পূর্ণ ব্লকের মধ্যে এভাবে কয়েকটা নাম্বার থাকবে, এগুলো হচ্ছে পিক্সেল। এই পিক্সেল গুলা যেহেতু 28 বাই 28, মানে 2D একটা অ্যারে ফরম্যাটে আছে। এখন এই 2D ফরম্যাটকে আমার কি করতে হবে? যেহেতু আমরা মেশিন লার্নিং এ নিব বা ডিপ লার্নিং এ নিব, কম্পিউটার কখনো টেক্সট বুঝে না, কম্পিউটার কখনো ইমেজ বুঝে না, কম্পিউটার কখনো সাউন্ড বুঝে না। তো কম্পিউটারকে যা করতে হবে, এই টেক্সট, ইমেজ আর সাউন্ড সবগুলোকে আমার নিউমেরিক্যাল ফর্মে আনতে হবে। এখন নিউমেরিক্যাল ফর্মে যদি আনতে পারি, তখন গিয়ে আমার এই মেশিন লার্নিং আর ডিপ লার্নিং ট্রেন হতে পারে। কারণ সে যে কোরিলেশন বুঝে, নাম্বারের বেসিসে বুঝে, 2 এর সাথে 4 দুই গুণ, একটা কোরিলেশন আছে, সে হচ্ছে এভাবে করে রিলেশনটা বুঝে। কিন্তু আমি যদি শুধু ইমেজ দিই, সে কখনো বুঝতে পারবে না। তাহলে আজকে যেহেতু আমরা আমরা গতদিন টেক্সটের কাছে দেখছিলাম, এখন হচ্ছে ইমেজের কাছে দেখতেছি। তো ইমেজের ক্ষেত্রে আমি বলে দিলাম আমার যে ছবিগুলো আছে, ছবিগুলো 28 বাই 28 পিক্সেলে আছে। এখানে 28 পিক্সেল, এখানে 28 পিক্সেল। এখন আমরা করতে হবে কি, এখানে যেহেতু অনেকগুলো কালার আছে, কালার গুলাকে আমার নাম্বারে নিয়ে যেতে হবে। কিভাবে নাম্বার? এখানে টোটাল 0 থেকে 255, টোটাল হচ্ছে আহ, এতগুলা পিক্সেল কালার থাকে। তো এই কালার গুলো হচ্ছে 0 and 255 দিয়ে আমরা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আসলে কন্ট্রাস্ট করি, এই কন্ট্রাস্ট বাড়ায় কমায় এতটুকু পর্যন্ত। 8 GB কালারের জন্য, 3টা কালার জন্য এরকম নাম্বার গুলো আসে। তো এখন আমরা যখন পিক্সেলে এই ভ্যালু গুলাকে টেনে আনবো, তখন 28 বাই 28টাকে করবো কি, যে প্রথম যে রোটা আছে এই রো এর ভ্যালু গুলাকে লিখলাম, এরপরে সেকেন্ড রোড যে ভ্যালু সেটাকে লিখলাম। এভাবে করে করে 28টা রোকে আসলে 1D তে কনভার্ট করে ফেলবে, এখানে আর 2 বাই 2 থাকবে না। তখন সম্পূর্ণ এটা ফ্ল্যাটেন হয়ে যাবে, মানে একটা সিঙ্গেল লেয়ারে চলে আসবে। তাহলে এখানে কত থাকবে? 28 × 28, 28 × 28 কত? 7 সামথিং, 764 বা 784। দেখি 28, 28, 6, 8 × 16, 16 আর 6 হচ্ছে 22। 8 × 16, 6 হাতে আছে 1, 4, 5। আরে কই? 28, 28, 4 হাতে 6, 8 × 16, 16 আর 6, 22। ওকে, এরপর এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে
এই আমি কি কি করতেছি, আমার মাথা তো গেছে, আমি তো পাগল হয়ে গেছি মনে হয়। ক্যালকুলেটর কই? হ্যাঁ 784, আমি কি লিখতেছি ভুলভাল এগুলো। 28 ইন্টু 28, আট আটা 88, 64, ফোর আছে, হাত আছে 6, ইন্টু দিলে 16, 16 আর 6 কত, 22, ঠিক আছে। ওকে, এরপর জিরো বসবে, 2 ষোলো 6, হাত আছে 1, দুগুণ 4, 5, ওকে 4 6 8, হ্যাঁ 7, 784, ওকে 784, 784 পিক্সেল আসলে চলে আসবে এখানে 28 বাই 28 থেকে। এটাকে যখন আমি সিঙ্গেল লেয়ারে কনভার্ট করে ফেলবো, তখন এখানে চলে আসবে 784। তাহলে আমার যে নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে হবে এখন, এই নিউরাল নেটওয়ার্ক কি করবে, এই নিউরাল নেটওয়ার্কটা করবে হচ্ছে, এখানে আমার ইনপুট লেয়ারে দিতে হবে টোটাল 1 2 3 4 এরকম করে করে 7, কত ছিল 784 না 64? হ্যালো, হ্যালো, আমি কি এতক্ষণ মিউট ছিলাম? জি স্যার, কথা শুনে ও সরি, কত পর্যন্ত শোনা গেছে? হ্যালো, এক রাজীব, মিনিট হয়তো বা আসছেনি। হ্যালো। সর্বোচ্চ 1 মিনিট হবে আর কি ভাই, 70 করে পিক্সেলের হিসাব দেখায় না করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি আবার বলতেছি। আমার কখন জানি মিউট হয়েছে, খবর নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের ছবিটা বলে দিছে 28 বাই 28 পিক্সেল। তো এটা তো 2D ফরম্যাট আছে, 2D অ্যারেতে আছে না, যেহেতু এটাই আমার স্ক্রিনের ইমেজ, তো স্ক্রিনের যেহেতু ইমেজ, এখানে রো আছে, কলাম আছে, সবগুলো মিলে হাইট আর উইডথ মিলে টোটাল 28টা পিক্সেল এই পাশে আছে, 28টা পিক্সেল এই পাশে আছে। এখন আমার টার্গেট হচ্ছে একটা মেশিন লার্নিং বা একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করবো, যেখান থেকে আমি তাকে শিখাইতে পারবো যে দ্যাট ইজ টু বা দ্যাট ইজ থ্রি, এভাবে করে শিখাবো। এখন করতে হবে কি, এই যে টু, টু যে ছবিটা আছে, এই ছবিটা আসলে কি করবে, ছবিটা তো আসলে অনেকগুলো পিক্সেল ভ্যালু আছে এখানে, তাই না? এই যে টু, তো এখানে প্রতিটা যদি 28টা করে করে ঘর আঁকি, যেখানে যেখানে কোনো কালার নেই এগুলো সবগুলো হচ্ছে জিরো। আবার যেখানে যেখানে কালার আছে সেগুলো হচ্ছে ওয়ান, বা ব্ল্যাক হলে ওয়ান, আশেপাশে একটু ঝাপসা হলে সেগুলো হচ্ছে 0.9 বা 0.7, 0.8। তাহলে মোট কথা এই ইমেজকে আমি কিসে কনভার্ট করে ফেলতেছি, নাম্বারে কনভার্ট করে ফেলতেছি, পিক্সেল ভ্যালু গুলো নিয়ে। এখন এই নাম্বারে কনভার্ট করার পর, এটা তো 2D অ্যারেতে আছে, মানে এখন আমি ইমেজটাকে ইমেজ কনভার্ট না করে, ইমেজে চিন্তা না করে আমি এটাকে একটা নাম্বারে চিন্তা করি, তাহলে একটা ছবি আকারে না এসে যদি একটা নাম্বার আকারে আসে, দেখতে দেখাবে ঠিক এমন। তখন আসবে এরকম, এই যে যেখানে যেখানে কালার আছে সেগুলো হবে ওয়ান, যেখানে যেখানে কালার নেই সেগুলো হবে জিরো। তো এই নাম্বার গুলাকে আমি এখন কি করি, 2D অ্যারেতে যেহেতু আছে, এটাকে আমার কনভার্ট করে ফেলতে হবে 1D অ্যারেতে। তো এই কাজটা করে হচ্ছে আমার ফ্ল্যাটেন লেয়ার। তো ফ্ল্যাটেন লেয়ারে যখন নিয়ে আসবো, তখন 1D অ্যারেতেই কাজ করে। তো এখন 1D অ্যারে হলে সবগুলো আসলে একটা এরকম সিঙ্গেল লাইনের মধ্যে চলে আসে, 2D তে না থেকে একটা সিঙ্গেল অ্যারেতে চলে আসে। তো এই অ্যারেতে যতগুলো নাম্বার আছে ততগুলো আসলে ইনপুট লেয়ার, প্রতিটা নাম্বারে একটা একটা ইনপুট আকারে যাবে। ইনপুট আকারে যাওয়ার পর হিডেন লেয়ারে যখন যাবে, সেখান থেকে আউটপুট আসবে বরাবর 10টা 10টা নোট থাকবে আউটপুটে। এখন 10টা নোট কেন থাকবে আউটপুটে, কারণ আমার ক্লাস আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত ছবি আছে। এখন এই যে আউটপুট লেয়ার যেটা আছে, আউটপুট লেয়ারে আমার কিন্তু আর্গুমেন্ট ম্যাক্স ইউজ করা লাগে। তার কারণ কি, আমার যেহেতু 9টা নোড আছে, 1 2 3, আচ্ছা আমি 4টা দিয়ে বুঝি।
সাপোজ এই চারটা নোডে প্রথমটা ওয়ান বোঝায়, পরেরটা টু, পরেরটা থ্রি, পরেরটা ফোর। এখন আমার এই হিডেন লেয়ার থেকে যখন এখানে আউটপুট আসবে, একটার জায়গায় তো একটা ভ্যালু আসবে। এখানে যখন ভ্যালু গুলো আসবে, সাপোজ এখানে আসছে 0. এখানে আসছে সাপোজ 0.75। তো এখানে দেখেন, এই যে সাপোজ চারটা লেয়ার, 1 2 3 4। প্রথম লেয়ারে আউটপুট সাপোজ আসছে 0.75, পরেরটাতে সাপোজ আসছে 0.10, পরেরটা সাপোজ আসছে 0.5, পরেরটাতে সাপোজ আসছে 0.10। তো এখানে সবচেয়ে বেশি ভ্যালু আসছে, প্রবাবল স্কোর আসছে সবচেয়ে বেশি এটা। তো আর্গ ম্যাক্স করে কি, আর্গ ম্যাক্স হচ্ছে যেটা, যে নোডে ম্যাক্স আসে সেটাকে ক্লাস আকারে দেখে। তাহলে এখানে প্রথম নোডটাই ম্যাক্সিমাম, যেহেতু এটা ম্যাক্সিমাম বলবে ক্লাস ওয়ানই হচ্ছে আমার অ্যান্সার, তার মানে আউটপুট দেখাবে ক্লাস 1। এই জিনিসটা আমরা একটু পরে দেখছি। এখন মেন কথা হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্ক এমন ভাবে ডিজাইন করা লাগবে যাতে এখানে কয়টা থাকে, 784টা থাকে, আর আউটপুটে যাতে 10টা নোড থাকে। এটাই হচ্ছে আমার টার্গেট। আর কিভাবে ম্যাথমেটিক্যাল ভ্যালুতে কনভার্ট করবো, কিভাবে কি করবো, বাকি সব আমি এখন কোডে দেখাচ্ছি। মেন কথা হচ্ছে আমার যাই করি না কেন সবকিছুকে নাম্বারে কনভার্ট করা লাগবে। কারণ ইমেজ ইমেজকে সে আসলে চিনতে পারে না আলাদা করে। তো এখানে আমার এটাকে নাম্বারে কনভার্ট করে ফেলা হবে। এখন আমি যেহেতু ডেটা সেটটা ওইখান থেকে ইম্পোর্ট করে আনতেছি না, আমি ডেটা সেটটা করতেছি কি, কেরাসের মডেলস থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। দ্যাটস ওয়াই আমি করবো কি, এখন কেরাস থেকে ওই মডেলটাকে রিড করি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এমএনএসসি ডাটা সেটে অলরেডি সবকিছু সেট করে দেয়, কোনগুলা ট্রেন ডাটা, কোনগুলো টেস্ট ডাটা। আমি চাইলেই এখানে সরাসরি ভাগ করে নিতে পারি। এক্স ট্রেনে, যে এক্স ট্রেন লিখলাম, এক্স টেস্ট লিখলাম, একটা পেয়ার। আর একটা পেয়ার হচ্ছে, সরি, এক্স ট্রেনের সাথে ওয়াই ট্রেন, এক্স ট্রেন, ওয়াই ট্রেন, এক্স টেস্ট, ওয়াই টেস্ট। এটা লোড করতেছি কার থেকে, লোড করতে হচ্ছে এমএনএসটি ডাটা থেকে। তাহলে এমএনএসটি ডট লোড আন্ডারস্কোর ডেটা। এখন দেখি এক্স ডাটাতে ডাটা আসছে কিনা। এক্স ট্রেন, এই যে আসছে। এগুলো হচ্ছে সব ইমেজের পিক্সেল ভ্যালু গুলো, খালি জায়গাগুলো সব 0 0, ভেতরে আশেপাশে কোনো এখানে মাঝখানে মাঝখানে ওয়ান থাকে। দেখে আরো যদি ক্লিয়ার করতে পারি, এক্স ট্রেনের 0 নম্বর রোয়ে, পুরো না একটু মাঝামাঝি দেখি, ওই রোটাও সব 0 0 0। বারে দেখি, আচ্ছা, 25 নম্বর দেখি। আচ্ছা, এখানে 25-এ তখন যেহেতু সর্বোচ্চ 28, আমি করতে যাবো 10-এ দিয়ে দিই। এই যে এগুলো হচ্ছে সব পিক্সেল ভ্যালু, মানে যেসব জায়গায় খালি সেগুলো ছিল 0, যেখানে যেখানে কালার আছে এগুলা 0 থেকে 255 রেঞ্জের মধ্যে থাকে। তাহলে আমি ডেটাটাকে লোড করে ফেলছি। এখন আরো ভালোভাবে দেখতে হবে ডেটা সেটটাকে আসলে লোড দিচ্ছে কিনা। তো এটা দেখার জন্য আমি চাইলে কি করতে পারি, প্লট করতে পারি। তার আগে দেখি এই ডেটা সেটের শেপ গুলাকে আমি প্রিন্ট করে দিই একসাথে। তো প্রিন্ট লিখে আমি চাইলে এখানে একটা শেপ প্রিন্ট করাতে পারি, যে ট্রেন, ট্রেনিং, শেপ অফ ট্রেনিং ডেটা, শেপ অফ ট্রেনিং ডেটা। ট্রেনিং ডেটা শেপ হচ্ছে এক্স ট্রেন এক্সপ্লেন ডট শেপ দিয়ে আমি শেপটাকে প্রিন্ট করে দেবো। এক্সপ্লেন ডট শেপ। টোটাল 60,000 ইমেজ ট্রেনিং ডাটাতে, ডাইমেনশন হচ্ছে 28 বাই 28। এই ইমেজ যেটা আছে, ইমেজটা হচ্ছে 28 বাই 28 আছে। একবার দেখাই, এই যে এই ইমেজ গুলা যে আছে, এগুলা 28 বাই 28 আছে। একটু জুম করে দেখাই। এই যে আমরা টেনসর ফ্লো এর কেরাসের ডেটা সেট থেকে কিন্তু এটা ইনপুট করে নিয়েছি। এই যে ছবিগুলো দেখা যাচ্ছে না,
যেগুলো যেগুলো খালি সেগুলো হচ্ছে জিরো, যেখানে কালার আছে সেগুলো হচ্ছে নাম্বার। এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখাচ্ছি, দেখে এরকম লাগতেছে। তো আমরা প্লট করে দেখি, প্লট করলে বোঝা যাবে আসলে আমার ডেটা কেমন ডেটা আছে। তো প্লট করার জন্য প্রথমে তো আমার লাইব্রেরি দরকার, এটা আমি ইম্পোর্ট করে নিছি এখানে। ম্যাটপ্লটলিব থেকে পাইপ্লটকে পিএলপি আকারে আমি ইম্পোর্ট করে নিছি। ম্যাটপ্লটলিব এর মধ্যে হচ্ছে প্লটের ফাংশন গুলো থাকে। তো আমি প্লট করার জন্য পিএলপি ডট ফিগারটাকে আগে নিজের ইচ্ছা মতো একটু সেট করে নিই। সেট করে নেওয়া মানে হচ্ছে আমি চাইলে ফিগার সাইজটা, যে ফিগার সাইজটা নিজের মতো করে ডিফাইন করে দিতে হবে। তো আমি উইডথটা দিই 10 আর হাইটটা দিই 6। তাহলে উইথ মানে এই পাশে থাকবে 10 ঘর আর এই পাশে থাকবে 6 ঘর বা 6 একক। এখন আমার লুপ চালানো লাগবে, যেহেতু আমি একটা ডাটা তো প্রিন্ট করবো না, আমি মিনিমাম 10টা ডাটা প্রিন্ট করবো। তো লিখলাম ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে 10, 10টা ভ্যালু, 10টা ডাটা সে আমাকে প্লট করে দেখাবে। কি করবে সে, প্রথম হচ্ছে পিএলটি ডট একটা সাব প্লটের মধ্যে, সাব প্লটটা কিরকম, সাব প্লটটার মধ্যে আমি রাখতে চাচ্ছি হচ্ছে আহ 2টা রো থাকবে, 5টা কলাম থাকবে। মানে 2টা রোতে 5টা 5টা করে ছবি দেখালাম, 1 2 3 4 5। আর এক পরের রোতে 1 2 3 4 5। হ্যাঁ, প্রথম প্লটটা দেখাবে কোথায়, i+1তম ঘরে। যেহেতু কম্পিউটার সায়েন্সে কাউন্টিং শুরু হয় জিরো থেকে, কিন্তু প্লটে যখন আমরা একটা ঘর টেনে নিই, এই ঘরের তো শুরু হয় আসলে কত থেকে, 1 থেকে। এটা একটু ক্লিয়ার করে দিই। আমি যা করলাম তা হচ্ছে একটা প্লট, সাব প্লট তৈরি করব। এই সাব প্লটটা হবে, এখানে 2টা রো থাকবে, 1 2 3 1 2 3 4 5, 1 2 3 4 5 এরকম করে থাকবে। তো এটা শুরু হচ্ছে 1 2 3 4 5, এর পরের রোতে এটা হচ্ছে সেম একইভাবে 6 7 8 9 10। তো আমি উইথ আর হাইট তো সেট সেট করেছি, উইথ দিয়েছে হচ্ছে 10, হাইট দিয়েছে হচ্ছে 8। তো এভাবেই প্লটটা হবে। এখন প্লটটা করার জন্য আমি একটা সাবপ্লট তৈরি করলাম, বললাম হচ্ছে এর ফার্স্ট পজিশন কোথায় হবে, i তম পজিশন, i+1 মানে 1 নম্বর পজিশন, যেহেতু জিরো থেকে স্টার্ট হচ্ছে। তো এরপর গিয়ে সে কি করবে, এরপর হচ্ছে ইমেজটাকে শো করবে। ডটে ইনশো ফাংশন দিয়ে আমি শো করাবো কাকে, এই যে এক্স ট্রেন ডেটার i তম যে ইমেজটা আছে বা প্রথম যে ইমেজটা করবে সেটাকে, সেটাকে। এরপর এটা একটা টাইটেল দিয়ে দিই, প্লট একটা টাইটেল দিই, কিসের প্লট, সেই টাইটেলের মধ্যে আমি চাইলে লিখতে পারি এই যে লেভেল। লেভেল লেভেল হচ্ছে মানে বোঝা যাবে এটা কোন লেভেলের ছবি। লেভেলের মধ্যে দিয়ে ওয়াই ট্রেনের নামগুলো, কারণ নামগুলো সবগুলো ওয়াই ট্রেনে সেট করা আছে। তাহলে এক্স এর i তম যে ছবিটা, তার অ্যান্সার তো ওয়াই, তো ওয়াই ট্রেনের অততম পজিশন টাইপ। এটা ক্লিয়ার হবে, আমি দেখাচ্ছি একটু। আর লাস্ট হচ্ছে অন করে দেখি, সাইড লেআউট যাতে গ্যাপ কম থাকে, রাইট আউট। আচ্ছা, এখানে কালার ম্যাপটাকে আমি গ্রে করে দিই, তাহলে আরো বেশি ক্লিয়ার বোঝাবে। সিম্যাপ, সিম্যাপ মানে হচ্ছে কালার ম্যাপ, কালার ম্যাপকে আমি গ্রেতে কনভার্ট করে দিই। এই যে আমি width দিছিলাম 10 আর এটা দিছিলাম হচ্ছে 6। এটা যদি 10 একক হয় তাহলে 6 একক। তো এখানে প্রথমে, জি, প্রথমে সেগুলোকে একটা সাবপ্লট তৈরি করলো। তো এখানে প্রতিটার জন্য মানে পুরো প্লটের ভিতর, পুরো প্লটটা তো এটা, এই প্লটের মধ্যে সে সাবপ্লট তৈরি করতেছে, যেমন এটা একটা সাবপ্লট, এটা একটা সাবপ্লট, এটা একটা সাবপ্লট। তো সেই সাবপ্লটের মধ্যে 2টা রো 5টা কলাম তৈরি করলো। প্রথম ইমেজটা আসবে i+1তম ঘরে। i+1তম মানে হচ্ছে আই শুরু হচ্ছে জিরো থেকে, i+1 মানে 1 নম্বর ঘরে। সেকেন্ড আসবে 2 নম্বর ঘরে, 3 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 5 নম্বর ঘরে। এরপরটা হচ্ছে 6 7 8 9 10, ঠিক এভাবে কাজটা করবে i+1। তো এখানে সে শোতে ইমেজ শো করতেছে, কোন ইমেজটা শো করতেছে, আমার ট্রেনিং ডাটা যে 60,000 ইমেজ ছিল এক্সটেন্ড। তো আমি যেহেতু লুপ চালাচ্ছি 10 বার, তো i 0 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে করে করে 10 বার চলবে প্রতি লুপে। তো প্রথম ডাটাটা 5 এর ইমেজ দেখালো, পরেরটা দেখালো হচ্ছে 0। এগুলো ওইখানে যেভাবে সেট করা আছে ট্রেন ডাটা। তো এটার লেভেল লেভেল আকারে দেখছি যে আমি যদি এখানে লেভেলটা প্রিন্ট না করাইতাম, তাহলে এখানে টাইটেলটা দেখাইতো না।
জাস্ট ইমেজটা দেখাইতে হয়। তো আমার অনেক সময় হয়তো কনফিউশন লাগতে পারে যে এটা আসলে কি, এটা কি ফোর নাকি অন্য কিছু। এই জন্য আমি লেভেলটা প্রিন্ট করাই দিচ্ছি সাথে সাথে, যাতে ছবির সাথে দেখা যায়। আর এই যে ছবির সাথে দেখা যাচ্ছে, প্রথম ডেটাটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 4, পরেরটা 1, পরেরটা 9। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝে গেছে? কারো কোনো কনফিউশন আছে? স্যার এখানে সাবপ্লটের কি ওটা ওয়ান বেস ইন্ডেক্সিং হয়েছে? হ্যাঁ, এটা 1 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হয়েছে। এই জন্য i+1 করেছে, কারণ আমার লুপ তো শুরু হচ্ছে 0 থেকে, কিন্তু প্লট শুরু হচ্ছে 1 থেকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5। এই জন্য আমাকে 0+1 ফোর্স করে দেওয়া লাগছে। জি স্যার, বুঝছি। বাকিরা ভাইয়া, প্রশ্ন হ্যাঁ। সেটা হচ্ছে যেমন 5 আর 0 আমার যখন হাতে লেখা লিখি, তখন তো মাঝে মাঝে আমি দেখা যায় গ্যাপ থাকে। তো এখানে তো আমরা দেখতেছি প্রত্যেকটাকে আবার আলাদা আলাদা করে গ্যাপ করে আছে। এটা কি এটা কি আসলে ওই এটার সাথে আলাদা করা ছিল নাকি আমরা আলাদা করছি সামহাও? না, এটা হচ্ছে আলাদা করা ছিল। এই যে ডেটা সেটটা আছে, এমএনএম স্পিড ডেটা সেট, এটা নিজে থেকে এরকম। ওরা ডেটা সেট যেটা কালেক্ট করছে, এটা শুধুমাত্র ওই ক্যারেক্টারের উপরে করছে, মানে সম্পূর্ণ পেজ না করে জাস্ট ক্যারেক্টারের আশেপাশে কিছু প্রশ্ন নিয়ে করছে। আমরা যদি বাস্তবে করতে চাই, আমার খাতার উপর আরো তো খালি স্পেস থাকে। আমি চাইলে অবজেক্ট ডিটেক্ট করে বা রাইটিং ডিটেক্ট করে, কন্ট্রোল ডিটেক্ট করে আমি জাস্ট এতটুকু ক্রপ করে নিতে পারবো। এগুলো অনেক টেকনিক আছে, করা যাবে। আমি নেক্সট ক্লাসে আরো দেখাবো, মানে কিভাবে একটা সম্পূর্ণ ছবি থেকে আমি শুধুমাত্র ফেসকে আলাদা করে নিতে পারি। এগুলো অনেক টেকনিক আছে। বুঝে গেছে? হ্যালো? জি ভাইয়া, কন্টিনিউ করেন। আচ্ছা, আর বাকিদের কারো কোনো প্রবলেম নেই না? ওকে, হোয়াট এভার। তো আমি হচ্ছে প্লট করে দেখলাম, হ্যাঁ আমার ইমেজটা আমি লোড করতে পারলাম, ইমেজটা আমি প্রিন্ট করে দেখলাম। এখন হচ্ছে আমি দেখি আমার ডিস্ট্রিবিউশনটা, কারণ একটা মেজর পার্ট আছে। একটা মেজর পার্ট হচ্ছে সেটা, আমরা যখন কোন একটা ডেটা সেট সম্পর্কে ডিসক্রাইব করি, আমরা দেখা যায় আসলে ডিস্ট্রিবিউশনটা কেমন। এখানে 5 কয়বার আছে, 0 কয়বার আছে, আমি তো জানি না আমার ডেটা কি দেখতে কেমন, আমার ডেটা সেটে কয়টা স্যাম্পল আছে। তো আমি ডেটা সেটটা চাইলেই প্রিন্ট করাতে পারি। তো মানে আমি দেখতে পারি আমার ডেটা সেট আসলে ডিস্ট্রিবিউশনটা কেমন। তো এটা বেটার হয় যদি আমি কোনো একটা প্লটের মাধ্যমে দেখি। তো আমরা যেহেতু সিবন ইম্পোর্ট করে নিলাম, সিবন দিয়ে একটা প্লট দেখাই। তো সিবনের, স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই ডাটা সেটটি কি স্যার শুধু নিউমেরিক্যাল ডাটা? হ্যাঁ, শুধু নিউমেরিক্যাল ডাটা। আচ্ছা, মানে এখানে ক্যারেক্টার ক্যারেক্টার গুলো মানে ইয়ে করা হচ্ছে নাকি, এখানে জাস্ট না নিউমেরিক্যাল ডাটা হ্যাঁ নিয়ে পাঠাই? হ্যাঁ, শুধু আচ্ছা নিউমেরিক্যাল ডেটা নিয়ে। আচ্ছা স্যার। তো এসএনএস এর যে কাউন্ট প্লট আছে, এই কাউন্ট প্লটের মধ্যে আমি করবো কি, কোন ডাটা কয়বার আছে সেটা আমি কাউন্ট করাবো। তো এটার জন্য আমার করতে হবে, ডেটাটাকে আমি চাচ্ছি এভাবে আসলে প্লট করবো। দেখি, এই যে আমার প্লট থাকবে, এই এক্স এর মধ্যে থাকবে হচ্ছে ওয়াই এর ডেটা গুলা। মানে ওয়াই এ কি কি আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। তো 1 আছে কয়বার সেটা হচ্ছে কাউন্ট হবে, 1 আছে কয়বার সেটা কাউন্ট হবে, 2 কয়বার আছে সেটা কাউন্ট হবে। তো এরকম একটা প্লট করতে চাচ্ছি। তাহলে বোঝা যাবে যে কোন ডেটা আসলে আহ কতটুকু আছে। তো আমি কাউন্ট প্লটের মধ্যে পাস করে দিয়ে এক্স এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে আমার ওয়াই ট্রেনের যে ডেটা আছে, সেই সমস্ত ডেটাকে আমি এক্স এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তারপর প্লটে একটা টাইটেল দিয়েছি, কারণ টাইটেল দিলে মানে বোঝা যায় আসলে প্লটটা কিছু। আমি লিখে দিই যে ডিস্ট্রি ডিস্ট্রিবিউশন অফ দ্য, সরি, ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিজিটস। এরপর আমার চাইলে আমি প্লটকে আরো একটু মানে ক্লিয়ার করে দিতে পারি, যেমন হচ্ছে এক্স লেভেল আমি বলে দিতে পারি যে আমার এক্স আসলে কি মিন করতেছে। এক্স লেভেলে আছে হচ্ছে আমার ডিজিট গুলো থাকবে, যেহেতু আমি এখানে ওয়াই ট্রেনটা পাঠাচ্ছি, এই যেগুলো 2 নাকি 1 নাকি এগুলো। এক্স লেভেলে থাকবে হচ্ছে ডিজিট, আর ওয়াই লেভেলে থাকবে, ওয়াই লেভেলে থাকবে হচ্ছে আমার কাউন্ট, কতবার আছে সেটা। এরপর হচ্ছে আমি পদটাকে শো করে দিই।
এই যে বোঝা যাচ্ছে আমার এই যে ডেটা সেট আছে, এখানে জিরো আছে অলমোস্ট 6,000-এর কাছাকাছি, সেভেন আছে অলমোস্ট 6,800-র কাছাকাছি। তো এটা দেখে হচ্ছে আমি বুঝতে পারি যে আমার ডিস্ট্রিবিউশনটা কেমন। তো মোটামুটি ব্যালেন্স আছে। যদি এমন হইতো যে জিরো আছে মাত্র 1,000টা, বাকিগুলো 6,000 9,000, তখন এটা আনব্যালেন্স ডেটা। তো আনব্যালেন্স থাকলে সেটাকেও ব্যালেন্স করার ওয়ে আছে। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ এখানে আরো অনেক মেজর পার্ট আছে। তো আমরা অনেক সময় হয় কি, যখন ডেটা সেট ব্যালেন্স থাকে না, যেমন এখানে এটা কিন্তু ব্যালেন্স না, হালকা একটু ফ্লাকচুয়েশন আছে, এখানে 6,000 নিচে, কোনোটা 7,000, কোনোটা 6,000। একটা প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে বোঝাই। সাপোজ আমার দুইজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্টকে 10,000 ম্যাথ করেছি, আর একজন স্টুডেন্টকে করেছি 2টা ম্যাথ বা 200টা ম্যাথ। অবশ্যই যাকে 10,000 ম্যাথ করেছি সে ভালো হবে, কারণ তাকে আমি বেশি ম্যাথ দেখেছি, ভেরিয়েন্স দেখেছি ডিফারেন্ট ম্যাথের। কিন্তু যাকে কম করে সে পারবে না, স্বাভাবিক। তো এক্ষেত্রে বায়াসড হয়ে যায় রেজাল্টটা। তো আমার যদি ব্যালেন্সটা অনেক বেশি ইমব্যালেন্স থাকতো, যেমন এখানে এটা যদি এখানে না থেকে যদি এখানে থাকতো, বাকিগুলোকে আমি শিখালাম 6-7 হাজার দিয়ে, ওকে শিখালাম মাত্র 1,000 দিয়ে, এই ক্লাসটাকে সে ভালো মতো চিন্তা না। কারণ তার মনে হয়তো এটা এটা এটা, যেমন যে মানুষটা সারাদিন সাবধান ইন্ডিয়া দেখে, তার মনে হবে যে এটা হয়তো কোনো একটা ক্রিমিনাল কেস বা এরকম কোনো কিছু। তো স্বাভাবিক, কারণ সে দেখে আসছে শুধুমাত্র এই ধরনের বড় বড় ডাটা, তখন এই ডেটাটাকে সে চিন্তা না। অ্যাকচুয়াল জিরো দিলেও সে জিরো না বলে হয়তো 8 বলতো, না হয় 9 বলতো, কিছু একটা বলতো। তো তখন আমাদের এটাকে ব্যালেন্স করে ফেলা লাগে। তো ব্যালেন্স করার ওয়ে হচ্ছে, যেটা হাইস্ট ক্লাসের থাকে সেই ক্লাসকে আমি ধরে বাকিগুলোকে ডুপ্লিকেট করে দেওয়া। তো ডুপ্লিকেট করার ক্ষেত্রে ওই টেকনিকটাকে আমরা অগমেন্টেশন বলি। অগমেন্টেশনটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ক্লাস করা যায়, কারণ অগমেন্টেশনটা অনেক বিশাল একটা কাজ। এখানে ব্যালেন্স থাকে কিনা ইমব্যালেন্স থাকে, এই জিনিসটা আমি সেগুলো পরে দেখাচ্ছি। তো আপাতত আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা। বোঝা যাচ্ছে এই যে কোন ডেটা সেট এখানে সবচেয়ে বেশি আছে, আসলে ওয়ান এর ছবি। তো মোটামুটি আমি ডিস্ট্রিবিউশনটা বুঝলাম। এখন আমার ডেটা সেটটাকে আমি চাইলেই রিসেট করে দিতে পারি। যেমন আমার এই যে এক্সট্রেন যে ডেটা আছে, সেটা শেপটা কেমন, সেটা শেপটা হচ্ছে 2D। 60,000 ইমেজ 28 বাই 28, তাহলে এখানে 28টা রো, এখানে 28টা কলাম, এরকম করে করে 60,000 ছবি আছে। কিন্তু আমি চাইলে এটাকে রিসেট করে 1D এতে কনভার্ট করে ফেলতে পারি। সেটা কিভাবে? এই যে এক্সট্রেন, এক্সট্রেন এক্সট্রেন এর মধ্যেই সেট করে ফেলি। এক্সট্রেন মধ্যে সেট করে ফেলি হচ্ছে এক্সট্রেন কে রিসেট করার পর যা পাবো। তাহলে এক্সট্রেন হচ্ছে এক্সট্রেন ডট রিসেট, রিসেট করে দিচ্ছি কিভাবে, এক্সট্রেন ডট, যে শেপটা ছিল শেপের -1। এখন এক্সট্রেনের শেপটা দেখি। আচ্ছা সরি, এক্স না, এক্সট্রেন শেপ। তো আমি হচ্ছে এটা, এই যে এটা ছিল রো, এটা ছিল কলাম, তো আমার যে কলামটা ছিল এটা -1 দেওয়া, মানে হচ্ছে এটা রিশেপ করে আমি 2D থেকে 1D তে নিয়ে আসা, এইটা হচ্ছে সিনটেক্স, -1 দেওয়া। তো আমি যখন এই -1 সিনটেক্সটা দিব, তখন হবে কি, এটা 28 বাই 28 ছিল, এই 28টাকে এখন সিঙ্গেল রোতে, তাহলে 28 বাই 28, এই যে 28, এখানে 28 ছিল, এখন পুরোটা হবে 28 বাই 28 করে একেবারে গুণ করে 784 নিয়ে আসবে। একটু আগে যেমনটা আমি নিজে দেখেছিলাম, এই যে এখানে দেখেছিলাম, এখানে তো অনেকগুলো ছবি থাকে, এই রো কলাম, এটাকে আমি 1D লেয়ারে নিয়ে আসছিলাম। তো সম্পূর্ণটা এখন দুইটা রোতে না থেকে, 2D রোতে না থেকে 1D রোতে চলে যাবে। প্রথম রোটা একটা, এই যে প্রথম যে রো সেটা একটা কলামে চলে আসবে, পরের যে রো সেটা এই কলামের নিচে আসবে, তাহলে আলটিমেটলি হবে কি। আচ্ছা, এটাকে আমি একটু ছোট একটা নাম্বার দিয়ে বোঝাই, তাহলে একটু ক্লিয়ার হবে। সাপোজ আমার কাছে ডাটা সেট 1 2 3 4 5 6 7 8, এটা কয়টি ডাটা, এটা 2D ডাটা। কেন 2D ডাটা? রো আছে এখানে, কলাম আছে। তো আমি এটাকে যখন হিসেব করে 1D তে কনভার্ট করব, তখন এটা দেখতে হয়ে যাবে আমি 1 2 3 4 5 6 7 8। তো 2D থেকে এটাকে আমি এখন 1D তে কনভার্ট করে দিচ্ছি হিসেব করে। আর এখন প্রতিটাই একটা একটা নোড আকারে মেশিন, মেশিনের মধ্যে যাবে ইনপুট আকারে। এগুলো প্রতিটা একটা একটা নোড, এভাবে করে তো এগুলো ইনপুট আকারে যাবে। তো আমি 2D থেকে 1D তে কনভার্ট করলাম। 1D তে কনভার্ট করার পর একইভাবে আমার এই যে শুধু এক্সটেন্ড না, আমার এক্স টেস্টও ছিল,
ওইগুলোকে আমার কনভার্ট করতে হবে। তাহলে এক্স টেস্টটাকে আমি রিসেট করে ফেলি। এক্স টেস্ট ইকুয়াল, রিসেট করে আবার এক্স টেস্টে ওভাররাইট করেছি, রিসেট টেস্ট ডট শেপ, যে শেপটা ছিল অরিজিনাল, যে শেপটা ছিল সেই শেপটাকে -1 করে দিয়ে থেকে 1 দেখে নেব। তাহলে দেখি এখন এক্স ট্রেনের শেপ কমা এক্স টেস্টের শেপ। এক্স ট্রেনের 60,000 ইমেজ ছিল, 784টা ডাটা প্রতিটি ইমেজের জন্য, আর 10,000 ইমেজের টেস্টের যে 10,000 ইমেজ ছিল সেখানে 784টা করে ডেটা। তাহলে আমার ওয়ান ডিতে কনভার্ট করা হয়ে গেছে। এখন মেইন জিনিস যেটা, আবার আউটপুট যেটা, এই যে ওয়াই ট্রেন, ওয়াই ওয়াই ট্রেনের যে ডেটা, এখানে তো 5 0 4 এইভাবে, কারণ এক একটা, এই যে 5 মানে হচ্ছে প্রথম ইমেজ, এই প্রথম ইমেজ 5 এর ছিল, পরের ইমেজ ছিল 0, এরপরের ইমেজ ছিল 4 5 0 4। কথা হচ্ছে মেশিন লার্নিং এ যখন আসলে আমি এই যে নাম্বার গুলো এভাবে পাস করাবো, তখন এখানে একটা বায়াসিং এর হাই চান্স থাকে। সেটা কিরকম? যদি আমার ভ্যালু গুলো থাকে এরকম, এই যে সাপোজ 1 2 3 4 5 6 7 8 9, এখন এই যে 3 এর সাথে 9 এর কিন্তু কোরিলেশন আছে, 4 এর সাথে 8 এর কোরিলেশন আছে, 2 এর সাথে 4 8 দুটারই কোরিলেশন আছে, 3 এর সাথে 6 এর কোরিলেশন। এগুলো নিজেদের মধ্যে একটা কোরিলেশন আছে, যদিও এগুলো একটা একটার সাথে কিন্তু রিলেটেড না ইমেজের ক্ষেত্রে। তো আমি চাইলেই কিন্তু এই জিনিসগুলো এভাবে ইউজ করতে পারি না, করলে হবে কি তখন মডেলই কনফিউজ হয়ে যাবে, যে 9 তো অনেক হাই স্কোর, আমরা যখন এখান থেকে আউটপুট আসবে 9 এর স্কোর তো হাইস্ট, তখন 9 কেই বলে দিবে ক্লাস। তো এই জিনিসটা আসলে আমি চাইলে পারি না। তো আমি করতে পারি কি, জিনিসটা ঠিক রেখে জাস্ট এটাকে কনভার্ট করে ফেলতে পারি। আমরা এই যে বাইনারি নাম্বার তো চিনি, তো বাইনারি নাম্বারে কনভার্ট না করে বাইনারি নাম্বারে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি কিভাবে, +1 +2 +3 +4, 4টা ক্লাসের জন্য দেখাচ্ছি। এমনি আমাদের তো টোটাল 10টা ক্লাস, 0 থেকে শুরু 9 পর্যন্ত। আমি জাস্ট বোঝার ক্ষেত্রে 4টা নিয়ে দেখাচ্ছি। 1 যখন হবে, 1 নাম্বার ইন্ডেক্সটা 1, বাকি সব 0। 2 যখন হবে, পরের দুইটা 0। 3 যখন হবে, 4 যখন হবে। তো এই টেকনিকটাকে বলা হয় হচ্ছে ওয়ান হট এনকোডিং। এরকম আরেকটা টেকনিক আছে যেটাকে লেবেল এনকোডিং বলা হয়। তো লেবেল এনকোডিং করে কি, টেক্সটকে নাম্বারে কনভার্ট করে দেয়। কিন্তু আমরা যখন এই যে ইমেজ নিয়ে কাজ করবো, নিউরাল নেটওয়ার্ক কাজ করবো, বেটার হয় যদি ওয়ান হট এনকোডিং করি। তাহলে হবে কি, এই যে ওয়ান, এটার সাথে আসলে এটার কোনো আসলে রিলেশন নেই। কোনোটাকে আমি হাই বলতে পারবো না, কোনোটাকে লো বলতে পারবো না। যেমনটা 4 4 কিন্তু 1 2 3 4 এর চেয়ে ম্যাক্সিমাম। তো এটার ইম্প্যাক্ট আসলে এখানে পড়বে না, কারণ সবই তো সেম নাম্বার, জাস্ট পজিশন ভ্যারি করছে। তো আমি ওয়ান হট আচ্ছা এনকোডিং করে। ভাইয়া, একটা প্রশ্ন হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই যে পুরো নাম্বারটা যেটা ওয়ান হট ইনকোডিং এ ওয়ান হ্যাঁ ট্রিপল জিরো এটা কি হুম, এক কলামে থাকে নাকি প্রত্যেকটা আলাদা আলাদা কলামে যায়? না না, এক কলামে থাকে, মানে এটা এক সিঙ্গেল কলামে থাকে। না আমি যখন রিপ্রেজেন্ট করবো, আচ্ছা আমি রিপ্রেজেন্ট করে দেখাই তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। এটা কিন্তু একটাতেই থাকে। তো আমি ওয়ান হট এনকোডিং করে দেখাই। আমার লেভেলটা ছিল কোথায়, হোয়াইট ট্রেনে, হোয়াইট ট্রেন আর হোয়াইট টেস্টে ছিল তো। হোয়াইট টেস্ট, ওকে, হোয়াইট ট্রেন আমি যদি কি ক্যাটাগরিক্যালি কনভার্ট করে দিই, হোয়াইট ট্রেন যা ছিল তাকেই ক্যাটাগরি করবো। আমার ক্লাস ছিল 10টা, সেগুলো 10টা
স্যার কিছু বলতেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? না স্যার, কথা শোনা হচ্ছে না তো। ও, সরি সরি, আমার মাইক্রোফোনে চার্জ। এখন শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, এখন শোনা হচ্ছে স্যার। যেটা বললাম সেটা হচ্ছে, আমরা যখন লেভেল মানে ওয়ান হট এনকোডিং করব, তখন যে ক্লাসটা থাকে, যেমন ক্লাস ওয়ান, এই শুধুমাত্র ক্লাস ওয়ান তম ইন্ডেক্সের ইন্ডেক্সটাকে আমি ওয়ান করবো, বাকিগুলোকে জিরো করবো। যেমন এটা 5, তাহলে 5 নম্বর ইন্ডেক্স ওয়ান থাকবে, বাকিগুলো জিরো। পরেরটা জিরো ছিল, 0তম ইন্ডেক্সকে ওয়ান রাখছে, বাকি সবগুলোকে জিরো রাখছে। যেমন এটা 8তম ইন্ডেক্সকে ওয়ান রাখছে, বাকি সবগুলো কিন্তু জিরো। তাহলে যে নাম্বারটা ক্লাস, সেই তম ইন্ডেক্সকে ওয়ান রাখবে, বাকিগুলোকে জিরো রাখবে। এটা হলে হবে কি, এগুলোর মধ্যে কোনো কোরিলেশন থাকে না। একটু আগে উদয় ভাই যে কোশ্চেনটা করছেন, দেখেন এখানে এই যে একটা সিঙ্গেল রোতে টোটাল 10টা নাম্বারে রিপ্রেজেন্ট হবে। বুঝে গেছে ভাই? একটা নাম্বার না ভাই, কমা দিয়ে দিয়ে আলাদা করা যায় তো। হ্যাঁ হ্যাঁ, কমা দিয়ে আলাদা করো, অবশ্যই কমা দিয়ে আলাদা করো। যেহেতু 10টা ক্লাস, তো 10টা ক্লাসের জন্য টোটাল আমার 10টা বিট থাকবে। যে নাম্বারটা আমার এখানে থাকবে, শুধু এই বিটটাকে ইয়েস করবে, বাকিগুলোকে জিরো দেবে। কিন্তু ভাই কথা হচ্ছে কি কি, তাহলে এটা যদি আমরা এক্সেলে রিপ্রেজেন্ট করতে যাই, ধরেন এখানটাতে, যদি আমরা এক্সেলে মানে এক্সেলে দেখাতে চাই, তখন কি এটা একটা কলামের আন্ডারে পুরোটা, নাকি হচ্ছে কি আলাদা আলাদা কলামই যায়? না, এটা একটা কলাম, এই যে রো, একটা রো মিন্স একটা কলাম। আচ্ছা। না ভাই, এখন আমি হচ্ছে, আসলে আমি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, আসলে যখন কোড করেছিলাম, তখন হুম আসলে আমি করেছিলাম কি, যে আমার কাছে যে মাল্টিপল ব্যাপার ছিল, টিচার হুম ছিল, হুম টিচার গুলোকে আমি প্রত্যেকটাকে একটা কলাম ছিলাম। যেমন এ টিচারে যখন 0 হবে, বি টিচার 1, সি টিচার তখন হচ্ছে 1 হবে না বা 0 হবে, এভাবে আর কি। মানে সেম মেথডই, বাট কলাম কলাম করে দিয়েছিলাম। আমার মেথডে করতে গেলে এখানে 10টা কলাম হয়ে যাবে। তখন কিন্তু যে আমার কম্পিটিশন কস্ট বেড়ে যাবে। 10টা কলাম থাকা মানে হচ্ছে 10টা কলামে 10 রকম। হ্যাঁ, এটা আমার আউটপুট লেয়ার কিন্তু করে ইচ্ছে আমাকে, আমার এই কষ্টটা করা লাগতেছে না। মানে আপনি যেটা করছেন ওটা রং করতেছি না। এখন আমি যেহেতু নিউরাল নেটওয়ার্কে 10টা আউটপুট নিউরনই দিচ্ছি, তো 10টা আউটপুটে 10টা অ্যান্সার আসবে। তো এটার মধ্যে যেটা ম্যাক্স, আর্গুমেন্ট ম্যাক্স। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই আপনার কোশ্চেনটা, আরেকটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, এটা আমার আউটপুট লেয়ারে সাপোজ এই 4টা নিউরন, এই নিউরনে কি করবে, আউটপুট আসবে। যে আউটপুট আসবে, আমি যেহেতু এখানে সফট ম্যাক্স ইউজ করছি, সফটম্যাক্স করবে কি, এই 4টা নিয়মের মধ্যে যেটার ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে ক্লাস আকারে দেখাবে, তাই না? ধরেন এটা হচ্ছে 0, তাহলে 1 দেখাবে, এটা হলে 2 দেখাবে, এটা হলো 3 দেখাবে, এটা হলো 4 দেখাবে। তো আমি মানে আমার যাতে ট্রেনিং এর ক্ষেত্রে কোনো কোরিলেশন যাতে ক্যাচ করতে না পারে, সেই জন্য আমি এটাকে নাম্বারে কনভার্ট না করে এগুলাকে 0 1 এভাবে রিপ্রেজেন্ট করেছি। 0 1 0 0 1 0 0। তো হবে কি, এই ঠিক এই জিনিসটার মধ্যে যদি আপনি আর্কমেক্স চালান, এখানে অ্যান্সার আসবে কত জানেন? এখানে অ্যান্সার আসবে হচ্ছে 2। কারণ এটা প্রথমটা, এটা 2টা ম্যাক্সিমাম ভ্যালু আমি কোথায় পেয়েছি, এটাতে পেয়েছি। তো আপনি যদি আলাদা আলাদা কলাম ইউজ করেন, হবে কি, আমার আউটপুট ডেটা আলাদা আলাদা কলাম দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা আমি দেখাচ্ছি আপনাকে, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আমি মডেলে চলে যাই, মডেলে চলে গেলে এই জিনিসটা আপনি নিজ চোখে দেখতে পাবেন। এখন হচ্ছে আমার ডেটা সেট রেডি। ডেটা সেট রেডি বলতে আমি আমার ট্রেন ডাটাকে রিশেপ করে দিছি, ওয়াই কে ক্যাটাগরিক্যালে কনভার্ট করে ফেলছি। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে মডেলকে আমার বিল্ড করা লাগবে। মডেলকে বিল্ড করার জন্য আমি প্রথমে কল করবো হচ্ছে মডেল ইকুয়াল নিউরাল নেটওয়ার্ক, কিন্তু সিকোয়েন্সিয়াল মডেল। কেন সিকোয়েন্সিয়াল মডেল? কারণ এখানে ইনপুট লেয়ারের সাথে হিডেন লেয়ার কানেক্টেড থাকে, হিডেন লেয়ারের সাথে আউটপুট লেয়ার কানেক্টেড থাকে। যেহেতু একটা লেয়ারের সাথে একটা লেয়ার কানেক্টেড, এই পুরো মডেলটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল একটা মডেল আন্ডার। তো আমি সিকোয়েন্সিয়াল মডেল আন্ডারে এই জিনিসটাকে, সিকোয়েন্সিয়াল মডেলের ভেতরেই একে আমি কানেক্ট করে দিই। যেমন প্রথমে
আমার যে ডেন্স লেয়ার মানে যে হিডেন লেয়ারটা থাকবে, সেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 512টা নিউরন। 512টা নিউরন দিচ্ছি, অ্যাক্টিভেশন ফাংশন দিচ্ছি হচ্ছে ভ্যালু। এখন অ্যাক্টিভেশন ফাংশন মূলত করে কি ওয়েটকে অ্যাক্টিভ করে দেয়। সেটা কিভাবে এটাও বলতেছি, তার আগে একটু দেখাই দিই আগে ইনপুট শেপটাকে। আমার ইনপুট শেপ ছিল কত? ইনপুট শেপ ছিল বরাবর 784, কারণ 28/28 ছিল। ওকে, তো এই এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমার এখানে যেটা করলাম সেটা হচ্ছে এই যে টোটাল ইনপুট, এই যে ইনপুট লেয়ারে ইনপুটে ছিল 784টা নোড। সেই 784টা নোড গিয়ে ডেন্স লেয়ার বা হিডেন লেয়ারে গিয়ে 512টা নোডের সাথে কানেক্ট হয়েছে। মানে এখানে 784টা নোড 512টা নোডের সাথে কানেক্ট হয়েছে, একটা একটার সাথে, মানে প্রতিটা নোড প্রতিটার সাথে কানেক্ট হয়ে হয়ে এভাবে করে করে 512টা নোডের সাথে কানেক্ট হয়েছে। তো এখানে আমি যদি অ্যাক্টিভেশন ফাংশন দিই, অ্যাক্টিভেশন ফাংশন কি? অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে কোন একটা ভ্যালু এটার মধ্যে যায়, সে থ্রেশহোল্ড ভ্যালুটা সেট করে দেবে যে এটা কি এই রিজনের মধ্যে পড়ে নাকি এই রিজনের মধ্যে পড়ে। তো এটার জন্য আহ সবচেয়ে ভালো হয় আপনারা যদি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখেন। আমি আপনাদেরকে একটা ভিডিও সাজেস্ট করতেছি অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে, শুধুমাত্র এই ভিডিওটা কিভাবে অ্যাক্টিভেশন ফাংশন কাজ করে, অ্যাক্টিভেশন ফাংশন যদি আমি না দিই কিভাবে কাজ করে, এটা একটু দেখে নেবেন আজকে সবাই। মোস্ট প্রবাবলি এই ভিডিওতে খুব সুন্দর করে বুঝেছে। একটা ক্যাটের একটা ক্যাটের ইমেজ একটা ডগের ইমেজ দিয়ে বুঝেছে। হ্যাঁ, বুঝেছে এই ভিডিও। তো ভিডিওটা পাঠাচ্ছি, এখানে অ্যাক্টিভেশন লেয়ারের কাজ দিয়ে আছে। অ্যাক্টিভেশন লেয়ার হচ্ছে একটা ওয়েটকে অ্যাক্টিভ করে দেয়, সে ডিফারেন্সিয়েট করে দেয় যে এটা কোন রিজনের আন্ডারে। কারণ আমরা যখন ইমেজকে ট্রেন করাই, ধরেন একটা ক্যাটের ইমেজ পাঠাইছি নিউরনে, তো ক্যাট দেখতে একরকম, ডগ দেখতে একরকম, তো ওদেরকে সেপারেট করার জন্য আমার অবশ্যই একটা লাইন দরকার, সবগুলো ক্যারেক্টারিস্টিক্সও সেম না। তো এই অ্যাক্টিভেশন ফাংশন গুলো করে কি, প্রতি ইমেজের পর পর একবার একবার তার কার্ভটাকে পাকা করে দুটা রিজনকে আলাদা করে দেয়। তো অ্যাক্টিভেশন ফাংশন যদি না দিতাম এটা সবসময় লিনিয়ার হইতো, আর দুইটা প্লটকে লম্বা লাইন দিয়ে মার্জিন করতো ডিফারেন্ট করার জন্য। কিন্তু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করলে সে কার্ভ করতে পারে, নন লিনিয়ারিটি ক্যাচ করতে পারে। তো এই জিনিসটা এই যে ভিডিও দিছি এই ভিডিওতে খুব ভালো মতোই বুঝেছে। এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখবেন ভালো মতো। তো এখানে আমরা রিল ইউজ করতে পারি, সিগময়েড ইউজ করতে পারি, ডিফারেন্ট টেকনিক ইউজ করতে পারি। তো আমি ফার্স্ট হিডেন লেয়ার দিছি। আমি চাচ্ছি আমার যে মডেল থাকবে এখানে প্রায় 3টা হিডেন লেয়ার দিব আমি, মানে ইনপুট লেয়ার, 3টা হিডেন লেয়ার, তারপর আউটপুট লেয়ার। তো আমি, আচ্ছা ফার্স্ট একটা দিয়ে বোঝাই, একটা দিয়ে বোঝাই, তাহলে বোঝা যাবে যে আমার মডেল আসলে কি কি চেঞ্জেস আসে। তারপর আউটপুট লেয়ার বানাচ্ছি, আউটপুট লেয়ারে থাকবে 10টা, আর অ্যাক্টিভেশনে থাকবে। আউটপুটে অবশ্যই আমার সফট ম্যাক্স দেওয়া লাগবে, কারণ এটা আর্গুমেন্ট ম্যাক্স এর মতো কাজ করে। সফট ম্যাক্স দেওয়া লাগবে এখানে, দিলাম সফট ম্যাক্স। শেষ। মডেল তৈরি করলাম। এখন এই মডেলটাকে আমি একটু কমপ্লেক্স বানাবো, এখন জাস্ট সিম্পল বানাইছি যাতে বোঝা যায় আমার রেজাল্টে কি চেঞ্জেস আসে। মডেলকে এবার কম্পাইল করি, মডেলটা কম্পাইল, একটা অপটিমাইজার দিই। এই অপটিমাইজার ইউজ করার কারণ হচ্ছে, অপটিমাইজার দিলে আমরা যখন ব্যাক প্রপাগেট করি, ওয়েটটাকে আপডেট করি, এই অপটিমাইজার গুলা করে কি, আহ, আমাদের যে গ্লোবাল মিনিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মিনিমা যেগুলো আছে সেগুলা ডিফারেন্সিয়েট করে ফেলে। কারণ আমি যদি অপটিমাইজ ইউজ না করি সেই গ্লোবাল মিনিমাম পর্যন্ত পৌঁছাতে পারে না। তো এটাও ভিডিও আছে আমি দিব। একটু লার্নিং রেটটা সেট করে দিই। লার্নিং রেট বলে দিই হচ্ছে একটু কম থেকে বলি,
লার্নিং রেট যত কম হবে তত মডেল স্লো হবে, যত বেশি হবে মডেল তত ফাস্ট হবে। পারফেক্ট স্কোর হচ্ছে 0.001 থেকে 0.005। তারপর লস ক্যালকুলেট করবে প্রকৃতার সাথে অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালির সাথে ওটার ডিফারেন্স কত। যদি বাইনারি ক্লাস হয় আমি এখানে লিখবো বাইনারি ক্রস এনট্রপি, আর যদি মাল্টিপল ক্লাস থাকে আমি লিখবো হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি। এটা আমার লসটা একটু বলুন আরেকবার। সরি। এটা আমার লসটা কি এটা আচ্ছা, বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন মডেলকে আসলে ট্রেন করে আমরা তো ব্যাক প্রপাগেট করি। ব্যাক প্রপাগেট কিভাবে, ধরেন আপনার বাসা হচ্ছে ঢাকায়, এখন আমি বললাম ঢাকা থেকে চট্টগ্রাম আসতে, কিন্তু আমি জানি না ঢাকা থেকে চট্টগ্রামে গাড়ি ভাড়া কত। তো আমি আপনাকে দিলাম 10 টাকা, কিন্তু আপনি 10 টাকায় ঢাকা আসতে পারলেন না। আপনি কি করবেন, আবার আমার কাছে আসবেন, এবার আমাকে বলবেন আমি পৌঁছতে পারিনি, আমি করবো কি আপনাকে আরেকটু টাকা বাড়াই দিব। এভাবে করে করে আপনাকে বারবার ব্যাক প্রপাগেট করবেন, মানে একবার সামনে গিয়ে আবার পিছনে এসে টাকাটা বাড়াই নিতে হবে। ঠিক যে টাকা দিয়ে আপনি পৌঁছাইতে পারবেন তখন সেটা হচ্ছে পারফেক্ট একটা টাকা, বা যেটা দিয়ে আপনি পৌঁছাতে পারবেন সেটাই হচ্ছে তার ওয়েট। এখন ওয়েটটা জানার জন্য আবার কি করতে হয়, বারবার ব্যাক প্রপাগেট করতে হয়, সামনে যেতে হয়। তো অনেক সময় হয় কি, ধর আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন, আপনার বাস্তবে ঠিক এখানে। এখন আপনি প্রথম যে গাড়ি ভাড়া নিয়ে আসেন আসছে আপনি এতটুকু, ঠিক আছে, তখন আপনি যদি এরর কার হিসাব করেন আপনার এরর অনেক বেশি। পরে এবার আপনি ব্যাক প্রপাগেট করে মেশিনে, ব্যাক প্রপাগেশনে কিন্তু একটা ম্যাথ আছে অনেক সুন্দর। থিওরি যদি পড়তে চান আমি এটা পড়াইতে পারবো, কোনো প্রবলেম নেই। ব্যাক প্রপাগেট করে আপনার করতে হবে কি, এবার আর একটু টাকা বাড়ায় নিতে হবে। তখন আপনি হয়তো আর একটু ওয়েট দিয়ে দেখলেন আর একটু দূর পর্যন্ত আসেন, ধরেন এত দূর পর্যন্ত আসেন। ওকে, নেক্সট বার সাপোজ আপনি এখানে আসছেন, তখন আগে যে লসটা ছিল, মানে অ্যাকচুয়ালি আপনার যাওয়ার কথা 200 কিলোমিটার, আপনি প্রথমবার আসছেন মাত্র 5 কিলোমিটার, তাহলে আপনার লস কত, 195। পরের বার আপনি 50 কিলোমিটার আসছেন, তখন আপনার লস কত, 150 কিলোমিটার। এভাবে করে করে আপনার লসটা কমতেছে না? এভাবে আপডেট করতে করতে একসময় দেখবেন আপনার লস কমে গেছে। তো এখন সে তো আসলে এমন না যে বাড়াই কমে, তার কিন্তু বাড়ে কমে এভাবে। তো ঠিক এখানে এসে ধরেন তারপর আর লস কমতেছে না, এরপর যে ওয়েট গুলো নিচ্ছেন সেটার কারণে বেড়ে গেছে ওইটা আবার। তো আপনার মনে হতে পারে এটাই হচ্ছে আমার সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, যেটা পরে আর করে না, কিন্তু তারপরে গিয়ে তার একদম কমে 1 পর্যন্ত চলে আসছে লসটা। এটা হচ্ছে আমার গ্লোবাল পয়েন্ট, যেটার পরে আসলে আর কমে না। কিন্তু মাঝখানে মাঝখানে অনেকগুলো পয়েন্ট থাকে যেগুলোকে আমরা লোকাল মিনিমাম বলি, লোকাল মিনিমাম। আর যেটা যেটা আসলে সবচেয়ে যে পয়েন্টে এসে লস আর কমে না সেটাকে বলা হয় হচ্ছে গ্লোবাল মিনিমাম। এই গ্লোবাল মিনিমামটা আসাটা হচ্ছে তার টার্গেট। তো উইদাউট অপটিমাইজার আসলে সে এই কাজটা করতে পারে না, সে এখানে এসে থেমে যায়। তো লার্নিং রেট যদি আমি কম দেই সে করবে কি, দেখেন এই যে অ্যাকচুয়াল কাজটা হচ্ছে দেখতে এরকম। তো তার টার্গেটই হচ্ছে ঠিক এই পজিশনে আসে। এখন আমি যদি লার্নিং রেট অনেক বেশি দিই, সে একবার এখানে আসবে, একবার এখানে আসবে, এখানে আসবে, জাম্প করে এখানে আসবে, এভাবে কখনোই লোকাল পয়েন্টে পৌঁছাইতে পারবে না। কিন্তু আবার যদি অনেক স্লো দেয় সে করবে কি, এখান থেকে এখানে এভাবে আস্তে 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 এখানে এসে পৌঁছাতে পারবে না, মডেলের টাইম অনেক লাগবে। সেজন্য আমি অ্যাডাম অপটিমাইজারে লার্নিং রেট দিয়েছি 0.00, যাতে সে আস্তে আস্তে লার্নিং রেটটা ক্যাচ করে করে অপটিমাইজ করে করে যাতে সে কোথায় আসতে পারে, গ্লোবাল মিনিমাম আসতে পারে, যেখানে এসে আমার লসটা সবচেয়ে কম থাকবে। আচ্ছা ভাই, এটা বুঝতে পারছো কি করতে বুঝতে পারছি না। এটা কিন্তু এটা কিন্তু ম্যাথমেটিক্যাল একটা সলিউশন আছে। যদি চান আপনি আমার সাথে পরে বসে ম্যাথটা করতে পারেন। হ্যাঁ এবার দেখছিলাম অ্যান্ড্রয়েড একটা। হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস বলে রাখি, মেশিন লার্নিং এর সবচেয়ে বেস্ট চ্যানেল হচ্ছে থ্রি ব্লু ওয়ান ব্রাউন। এই চ্যানেলটা আপনারা দেখেন কিনা জানি না, বাট এই চ্যানেলটা সবচেয়ে বেস্ট। এই চ্যানেলে এলএলএম বলেন, তারপর হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্ক বলেন, মানে এদের চেয়ে ভালো কেউ বোঝাতে পারবেন না ডেফিনেটলি। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন যদি ফার্দার জানতে চান আর কি কোনো কিছু। তো আচ্ছা, লসটা দিয়ে দিলাম, বিভিন্ন রকমের লস আছে, ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি, দুইটা অ্যাকচুয়াল আর প্রেডিক্টেডটার মধ্যে ক্যালকুলেশন করে।
তো লসটা বের করলাম, আর আমি যে ম্যাট্রিক্সটা রাখবো সেই ম্যাট্রিক্স হচ্ছে আমি অ্যাকুরেসি বের করবো, দুইটার মধ্যে আসলে অ্যাকুরেসি বের করবো। অ্যাকুরেসি ক্যালকুলেট করবো। অ্যাকুরেসি ক্যালকুলেট করে এখন হচ্ছে আমি মডেলটাকে ফিট করাবো। ফিট করে এটাকে সেভ করে রাখি, স্ট্রিং স্ট্রিং হিসেবে সেভ করে রাখি। মডেল ডট ফিট, মডেলকে ফিট করাবো, ট্রেন করাবো কোন ডাটা দিয়ে? অবশ্যই এক্স ট্রেন ডেটা দিয়ে, ওয়াই ট্রেন ডেটা দিয়ে। তারপর মডেলকে ভ্যালিডেট করাবো আমার টেস্ট ডেটা দিয়ে। ট্রেন ডাটা টেস্ট ডাটা দিয়ে ভ্যালিডেট করাবো। এপ্রক্স দিচ্ছি 100 বার, মানে 100 বার সেই টার্গেট করবে। তারপর আরো কিছু দিয়ে দিই। ব্যাচ সাইজ একবার এসে 28টা করে, 128টা করে ছবি দিবে, মানে এক ব্যাচ, একটা ব্যাচ চালাবে, ওই ব্যাচের উপর 128টা করে ছবি চালাবে। তারপরে ভার্বস, এই ভার্বস হচ্ছে আপনি আউটপুটটা কিভাবে দেখতে চান। ভার্বস যদি 1 দেন আউটপুট দেখাবেন, ভার্বস যদি 0 দেন আউটপুট দেখাবেন না। তো আমি এটা রান করলাম। এখন এখানে একটা এরর আসছে, বলছে ব্যাচ, ব্যাচে আমার একটা ভুল আসছে। কোথায় ব্যাচ? এই যে ব্যাচ সাইজ লিখতে হবে, ব্যাচ সাইজ লিখতে। এখন দেখেন এই যে মডেল ট্রেন হচ্ছে, প্রথমবার লস কিন্তু বেশি থাকবে। ওই যে দেখালাম একটা প্লট, আস্তে আস্তে লস কমবে। দেখেন প্রথমবার লস কিন্তু বেশি, পরের বার গিয়ে কিন্তু লস কমবে, আর অ্যাকুরেসি আস্তে আস্তে বাড়বে। তো আমি যেহেতু 100টা একক দিছি, সে 100 একক পর্যন্ত চলবে। কিন্তু আসলে কি 100 একক চালানো দরকার আছে? অনেক সময় লাগবে, আমি কমাই দিই এটাকে 10 একক দিয়ে দিই। ওই দেখেন একটা টাইমে গিয়ে বাড়াচ্ছে, কমে যাচ্ছে, বাড়ছে কমছে আবার বাড়তেছে, এই যে ফ্লাকচুয়েট করে। আমার 10টা একক চলছে এটা। এখন আমি দেখবো আমার ফাইনাল আউটপুটটা কত। ফাইনাল আউটপুট আমি প্রিন্ট করি। টেস্ট প্লাস আর টেস্টটা করেছি আমি, নির্ভর করি টেস্ট টেস্ট অ্যাকুরেসি, টেস্ট টেস্ট অ্যাকুরেসি ছোট হচ্ছে মডেল। মডেলকে ইভালুয়েট করি, মডেল ডট ইভালুয়েট, কোন ডাটাকে ইভালুয়েট করবো? এক্স টেস্ট দিয়ে হচ্ছে ওয়াই টেস্ট দিয়ে। এই যে ভার্বস দিয়েছিলাম না, ভার্বস যদি 1 দেই তখন কিন্তু দেখাবে। আমি হচ্ছে এখন ইভালুয়েট করতেছি লস আর টেস্ট অ্যাকুরেসিটা ক্যাচ করে রাখার জন্য, সেভ করে রাখার জন্য। তো আমি যদি ভার্বস 1 না দিয়ে 0 দিতাম, তখন হচ্ছে আমাকে আউটপুট দেখাইতাম না, জাস্ট রান করে দেখাইতাম। তো এখন হচ্ছে আমি কি করবো? এখন হচ্ছে আমি রেজাল্টটা দেখবো সব। রেজাল্টটা দেখার জন্য আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি রেজাল্ট আমি প্রিন্ট করে দেখাবো। প্রিন্টের মধ্যে টেস্ট অ্যাকুরেসি আমার আসছে, ঠিক টেস্ট অ্যাকুরেসি যে ভ্যালুটা আসছে সেটা সেটা 4 ভাগ পর্যন্ত দেখাবে। 96% অ্যাকুরেসি আসছে টেস্টিং এর উপর। মানে আমি যখন টেস্ট ডাটা দিয়ে ইভালুয়েট করে দেখলাম, দেখলাম হচ্ছে আমার টেস্টিং ডাটার উপর প্রায় 96% অ্যাকুরেসি আসছে। এখন আমি দেখবো আমার প্লটটা, কারণ অনেক সময় এসব ক্ষেত্রে মডেল ওভার ফিটিং হয়, আন্ডার ফিটিং হয়। ওভার ফিটিং এন্ড আন্ডার ফিটিং ইস্যুটা বোঝার জন্য আমার কিন্তু একটা প্লট করা লাগবে। এই যে ট্রেনিং টেস্টিং যে কার্ভ আছে সেই প্লটটা। তো আমি সেই প্লটটা করে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। পিএলটি ডট সাবপ্লট তৈরি করে আগের মতো সাবপ্লট, সাবপ্লটে একটা কলাম দুটা রো, না sorry, একটা রো দুটা কলাম, প্রথম ছবি একটা রো দুইটা কলামের প্রথম ছবি। পিএলটি ডট প্লট, প্লট করবে সে কাকে? হিস্ট্রি এর হিস্ট্রি, এই যে হিস্ট্রিতে সেভ করছিলাম মডেলটাকে,
এই হিস্ট্রি এর যে অ্যাকুরেসি আছে, অ্যাকুরেসি সেটা লেভেল হচ্ছে accuracy। তখন এর সাথে সাথে হিস্ট্রি থেকে হচ্ছে, এটা যেহেতু অ্যাকচুয়াল অ্যাকুরেসি নিচ্ছে, এখন নিচ্ছে হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসি। টাইটেল দিয়ে দিই, টাইটেল হচ্ছে প্রিন্ট টেস্ট, টেস্ট টাইটেল। এরপর হচ্ছে এক্স লেভেল আর ওয়াই লেভেলে দিয়ে দিই এক্স লেভেল, এক্স লেভেলে দিয়ে দিই হচ্ছে পেপার দিয়ে দেখাবে। আর প্রিন্টিং ওয়াই লেভেলে দিই হচ্ছে এক্স লেভেল ভ্যালু হচ্ছে এখন হচ্ছে একটা রিজন থেকে সেট করতে হবে। পোস্ট করে নিই, সেটা পোস্ট করে নিই। তারপর একটু এই যে এখানে হয়েছে কি, এই যে ট্রেনিং করছে অনেক বাড়ছে, অনেক বেশি হয়েছে, কিন্তু টেস্টিং করছে এটা কম। গ্যাপটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি বলতে কত, প্রায় 6 আর 8 2 ঘর কনসিডার করা যায়, খুব একটা ঝামেলা না। আচ্ছা, এটা তো অ্যাকুরেসিটা দেখলাম, কিভাবে লসেরটাও দেখি, আরো কিছু ক্লিয়ার হবে। এটা যদি 1 1 হয়, এটা হবে 1 2 দেখি, তারপরে 2 ঘর ধরে লস। এই যে এখানে বোঝা যাচ্ছে ট্রেডিং অ্যাকুরেসি আমার প্রতি একক এপকে বাড়তেছে, 8 একক পর্যন্ত বাড়ছে, এই বেশি কিন্তু বাড়ে নাই। 8 একক পর্যন্ত দেখাচ্ছে। তো বাড়ছে, বাড়তে বাড়তে সেম ভাবে এটা হচ্ছে টেস্টিং। ওকে, এখানে একটা কথা বলে রাখি, লিজেন্ড যেটা দিলাম, বড় করে দিলাম। এখন হচ্ছে এখানে এই যে এভাবে কি বুঝবো আমরা, এখানে বুঝতেছি হচ্ছে মডেলটা ট্রেডিং এর সময় ভালো অ্যাকুরেসি আসছে, কিন্তু টেস্টিং এর সময় তার চেয়ে একটু খারাপ আসছে। আর লসের ক্ষেত্রে প্রতি এপক এপকে তার কিন্তু লস কমছে। একইভাবে টেস্টিং ডাটার ক্ষেত্রে লস কমছে, বাড়ছে, কমছে, বাড়ছে। তার মানে মডেলটা খুব ভালো মতো কিন্তু ট্রেন হয় নাই। যেহেতু আমি 10 একক চালিয়েছি, সেই 10 একক পর্যন্ত দেখাচ্ছি ডেটা। তো এখান থেকে বোঝা যাচ্ছে মডেলটা খুব ভালো ট্রেনিং নেই, ওভার ফিটিং হচ্ছে। ওভার ফিটিং মানে তাকে যখন আমি শিখাচ্ছিলাম, ট্রেনিং ডাটা দিচ্ছিলাম, তখন সে শিখছে। বাট যখনই যেসব ডাটাগুলো তাকে শিখেনি, যখনই তাকে জিজ্ঞেস করলাম, সে এক একবার এক এক রকম আনসার দিচ্ছে। যার কারণে ট্রেনিং একুরেসির অবস্থা, টেস্টিং একুরেসির অবস্থান। আবার লসের ক্ষেত্রে যখন শেখাচ্ছি, সে আস্তে আস্তে, হ্যাঁ, প্রথমে যখন করছি সে ভুল করছে, এরপর আস্তে আস্তে তার লস কমতেছে।
কিন্তু যখনই টেস্ট করতে গেছি একবার কম একবার বাড়ে, তার মানে মডেলটা আমার পারফেক্টলি ট্রেন হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি মডেলটাকে খুব সিম্পল মডেল বানাচ্ছি, জাস্ট একটা একটা হিডেন লেয়ার দিছি, যেটার কারণে মডেলটাতে অনেক বেশি কি চলে আসছে, ওভারফিটিং প্রবলেমটা চলে আসছে। এখন এটাকে তাহলে আমি কিভাবে ফিক্স করবো? এটাকে ফিক্স করার জন্য আমি নাম্বার অফ লেয়ার্স বাড়াইতে পারি। তো আমি আরেকটা হিডেন লেয়ার বানাই, টেন্স, এখানে কমাই দিই 256 দিই, 56 অ্যাক্টিভেশন দিই হচ্ছে রেগুলার, আর একটা হিডেন লেয়ার দিই আচ্ছা, পেন অ্যাক্টিভেশন দিই regular। এখন তো আগের চেয়ে একটু বেটার রেজাল্ট আসার কথা, যেহেতু আমি অনেকগুলো হিডেন লেয়ার বাড়াইছি, প্রতিটা লেয়ারে গিয়ে গিয়ে কিন্তু সে আরো ভালোভাবে শিখছে। আমি যদি ভাই 1028 দিতাম আমি কি আরো ভালো শিখতো? সরি বুঝিনি ভাই, আরেকবার বলবেন কেন? বেস লেয়ারটা যদি 1028 দিতাম তখন কি সে আরেক ধাপ ভালো শিখতো, এরকম কিছু? কথা ক্লিয়ার আসতেছে না ভাই, কাইন্ডলি আর ক্লিয়ার করবেন কোনটা যদি। বেস লেয়ারটা যদি হ্যাঁ এক হ্যাঁ হাজার আঠাশ দিতাম আর কি। হ্যাঁ, তখন আরো কমপ্লেক্স হতো, অনেক বেশি নিউরন থাকতো, ছবিটাকে আরো আরো ছোট ছোট পার্টে ভাগ করতো। এখন 128 দেওয়া মানে কি, ছবিটাকে 128টা ভাগ করে সে এক একটা নিউরনে পাঠাবে। হ্যাঁ, আমি চাইলে বাড়াই দিতে পারি, বাড়াই দেখতে পারি আমার মডেল কি এফেক্টটা করে। ওকে, আপনার কথাটা রাখলাম, দেখি এটা টেস্ট করার পর আমি এখানে আরো কমপ্লেক্স পারবো, এটাকে 1028 করে নিই। দেখেন এখন কিন্তু আগের থেকে সময় বেশি লাগতেছে, যেহেতু হিডেন লেয়ার বেশি, লাইট প্রোপাগেট করছে, সে আসতেছে, ওয়েটকে আপডেট করতেছে, সময় লাগতেছে। এখন কিন্তু 98 আসছে। এখন যদি আমি প্লটটা আবার শো করাই, তখন বোঝা যাবে আগের চেয়ে ওভারফিটিং ইস্যুটা সলভ হয়েছে কি হয় না। তো দেখেন এখন কিন্তু অনেক ক্লোজ না, আগের চেয়ে অনেক কমছে না? হ্যাঁ, তার মানে মডেলটাকে আমি দেখি আরেকটু কাজ করে দেখি, আপনি 1008 বলছেন সেটা করে দেখি। আমি একটা কাজ করি, কয়েকটা লেয়ারকে ইনঅ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভেশন ফাংশন যেমন কয়েকটা নিউরনকে অ্যাক্টিভ করে দিচ্ছে, আমি কয়েকটাকে চাইলে ডিঅ্যাক্টিভেটও করে দিতে পারবো। এটা তো হবে কি, সে বুঝতে পারবে কোন কোন নিউরন গুলো ইম্পর্টেন্ট। ধরেন আমি একসাথে যদি 20 জনকে পাঠাই কোন একটা কাজ করতে, কাজটা ভালো হয়েছে, এখন কার কন্ট্রিবিউশন বেশি কার কন্ট্রিবিউশন কম সেটা কিন্তু আমি বুঝবো না। কিন্তু যখনই আমি গ্রুপটাকে 20 জনের গ্রুপকে ভাগ করে ফার্স্টে 3 জন পাঠাবো, পরে 3 জন পাঠাবো, তখন বোঝা যাবে ওই 3 জনের মধ্যে বেস্ট কে, এই 3 জনের মধ্যে বেস্ট কে, এভাবে করে করে তখন আমি ভালো নিউরন গুলো, আমার যে নিউরন গুলো আমার অ্যাক্টিভ, সেই নিউরন গুলো আমি কাজ করতে পারবো। তো এটার ক্ষেত্রে আমি ড্রপ আউট ইউজ করতে পারি। ড্রপ আউট, ড্রপ আউট লেয়ারে আমি 20% নিউরনকে ড্রপ করে দিচ্ছি বা ইনএক্টিভ করে দিচ্ছি। একইভাবে পরের লেয়ার, পরের হিডেন লেয়ারও আমি ড্রপ আউটে 20% লেয়ারকে ইনঅ্যাক্টিভ করেছি। এখন যখন রান করব তখন দেখেন কি অবস্থা হবে। তাই এটাকে লোকালে রান হচ্ছে না কি করে? জি ভাই, কিছু বলছেন? নামটা কি লোকালি রান হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, লোকাল পিসতে রান হচ্ছে, আমার জিপিও নাই তো ওই জন্য একটু সময় লাগতেছে, আর হিডেন লেয়ার হচ্ছে 3টা, একটু সময় লাগতেছে। আপনারা কি ক্যাগেল ইউজ করেন নাকি কোলেব ইউজ করেন সবাই কাজ করার সময়? আমি ভাই লোকাল পিসি ইউজ করি, আমি ট্যাগেলে ওটা ভালো পারি না। আচ্ছা, ক্যাগেলে কিন্তু করতে পারেন, ক্যাগেলে জিপিইউ আছে কিন্তু, মানে উইকলি 30 আওয়ারের মতো জিপিইউ দেয়। মানে 3টা জিপিইউ দেয়, একটা হচ্ছে 30 আওয়ার উইকলি,
আরেকটা মেবি 20 আওয়ার দেয়, 25 জিবি 30 জিবির মতো জিপিইউ দেয় ওরা। ভাই একটা সমস্যা ছিল, আমাকে নিয়ে একটু হ্যাঁ, আসলে বসতে হবে। আমার আসলে আগে একটা ফোরকাস্টিং পেপার ছিল, আমরা বসতে না, সেটা একটু দেখা দিতে হবে আমাকে, আসলে কি করতে হবে সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা, বসলাম তাহলে। আগামীকাল বসেন আমার সাথে, আমি অফিসে ল্যাপটপ নিয়ে যাবো, ওইখানে বসবো আর কি তাহলে ফ্রি টাইম। আম, ঠিক আছে, আজকে একটু 5 মিনিট সময় দেন, নাহলে ভাই ক্লাসে ব্যাক করে দেখেন আসলে আগে আপনারা আচ্ছা কি আচ্ছা, করতে হ্যাঁ পারছেন। ওটাও করা যায়, ওটাও করা যায়, আজকে ক্লাস শেষে দেখা। ঠিক আছে। ওকে, এই যে এখন দেখেন আরো সুন্দর কাজ, মানে আস্তে আস্তে এই যে লসটা কমে একেবারে লস দুইটা সমান সমান হয়ে গেছে। এই যে এপকটাও আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেশি স্টেবল হয়ে গেছে, মানে আর আনস্টেবল নেই, এখন স্টেবল হয়ে গেছে। এই যে এক পর্যায়ে আমি যদি ইপক বাড়াই আস্তে আস্তে এটা মিলিত হয়ে যাবে। এটাই হচ্ছে পারফেক্ট, মানে আমার ওভারফিটিং ইস্যুটা কমতেছে। তো এখন দেখি আমার মডেলটা ঠিক মতো আসলে প্রেডিক্ট করতে পারে কিনা। মানে আমি যতক্ষণ তাকে ট্রেন করাইলাম, এখন যদি তাকে আমি টেস্টের ছবি পাঠাই, সে কি আসলে চিনতে পারে কিনা এই জিনিসটা একটু দেখি। ছবি পাঠালাম না, তাহলে হবে। ছবি চেক করবো, এখন আগের ছবি চেক করি। 3x3, প্রথমে তিনটা দেখাবে, তিনটা তিনটা করে দেখাবে, তিনটা করে অংশ সকাল থেকে মধ্যে থাকে। জিনিসটাকে সতর্ক হবে। আর অবশ্যই রিচেক করে বেরোবে, গ্রেড বাই 20, তাহলে ইমেজে কনভার্ট করছে জিনিসটাকে। সিম কালারে প্লে করে দেয়। এই যে দেখেন এখন কিন্তু প্রেডিক্ট করতে পারছেন। ছবি পাঠিয়েছি 7, সে প্রেডিক্ট করছে 7 হিসেবে। 2 পাঠিয়েছি, সে প্রেডিক্ট করছে 2 হিসেবে। 1 চিনছে মোটামুটি, যেহেতু 96% অ্যাকুরেট, অলমোস্ট সবগুলো ঠিকঠাক বলবে। আরো কিছু ইমেজ পাঠিয়ে দেখতে পারি। একটা ইমেজ পাঠিয়ে দিই, প্রথমে 15টা পাঠিয়ে দিয়েছি। 15টা 5 আর 15, যে মোটামুটি সবগুলোই চিনছে। বুঝে গেছে? জি ভাই।
ভাইয়া একবার একটু যদি ব্রিফ করতেন, মানে অনেকটা পয়েন্টের মতো, মানে কোন ধাপের পরে কোন ধাপে গেলাম। আচ্ছা, ওকে ওকে, ভালো কথা বলছেন, এটা আমি বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল, আমার মাথায় রাখা লাগবে আমার ডেটাটা কোন টাইপের ডেটা। আমার ডেটাটি ইমেজ ডেটা। আচ্ছা, একটা পেপার দিয়ে বোঝাই, আমার মনে হয় সেটা বেটার হবে। নিচেরটা কি করতে হবে সেটা যে একটা পেপার দেখে বলতে পারি। পেপার গুলো আসুন, তখন আমি বলি। ফার্স্ট অফ অল, আমার যে ডেটা, এটা যদি আমি ম্যাথডোলজি ড্র করি, প্রথম হচ্ছে আমার ডেটা সেট। ডেটা সেটকে আমার কি করা লাগবে? প্রি প্রসেস করা লাগবে। এই প্রি প্রসেস আমরা কি করব? আমরা হচ্ছে এই ইমেজ গুলোকে নাম্বারে কনভার্ট করব। আমরা চাইলে এটাকে গ্রে স্কেলে কনভার্ট করতে পারি, ব্ল্যাক এন্ড হোয়াইট আনতে পারি, তারপর এটাকে অগমেন্ট করতে পারি, তারপর এটাকে গাউসিয়ান ব্লার করতে পারি। গাউসিয়ান ব্লার করে ইমেজটা একটু নয়েজ রিমুভ করতে পারি। তো প্রি প্রসেসিং টেকনিকগুলো অ্যাপ্লাই করার পর আমার এখানে ইমেজগুলো কি করতে হবে? নাম্বারে কনভার্ট করে ফেলতে হবে। তো নাম্বারে কনভার্ট করে প্রথমে আমি কি করবো? ট্রেন টেস্টে স্প্লিট করবো। ট্রেন টেস্ট স্প্লিট করার পর আমার পাঠাতে হবে কোথায়? ট্রেন ডাটাগুলো পাঠাতে হবে মডেলে। তো মডেলের মধ্যে অসংখ্য মডেল থাকবে, যেমন সিএনএন, ইমেজের ক্ষেত্রে সিএনএন, তারপর হচ্ছে রেসনেট, রেসনেট 15, তারপর BGG 16, এই মডেলগুলো অনেক ভালো কাজ করে। তারপর হচ্ছে রেসনেট ভার্সন 2, আরো অনেকগুলো মডেল আছে। তো ইমেজের এই মডেলগুলোতে অ্যাপ্লাই করার পর মডেল থেকে যখন ট্রেন্ড একটা মডেল তৈরি পাবো, মানে আমি যে মডেলটা সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবো, টেস্ট ডেটাটাকে এই মডেলের মধ্যে পাঠাই, আমি কি করবো? মডেলকে এবার ইভালুয়েট করবো। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করলাম, আমরা ডেটা সেট নিয়ে প্রথমে ডেটা সেটকে গ্রে স্কেলে কনভার্ট করে ডেটা সেট থেকে এটাকে নর্মালাইজ করলাম। নর্মালাইজ করছি, নর্মালাইজ করে 0 থেকে 1 রিজিয়নে নিয়ে আসছি। আনার পর সেই নাম্বার গুলাকে আমরা কোথায় পাঠাচ্ছি? ট্রেন টেস্টে ভাগ করা। ভাগ অবশ্য করা ছিল, কিন্তু আমরা কিছু নর্মালাইজ করে ট্রেন টেস্ট স্পিড গুলো আমরা ট্রেনকে আলাদা করে গ্রে স্কেল নর্মালাইজ করছি, টেস্টকেও গ্রে স্কেল নর্মালাইজ করছি। করার পর ট্রেন ডাটা দিয়ে মডেলকে ট্রেন করালাম সিএনএন কে। এরপর টেস্ট ডাটা কি করলাম? সিএনএন এর মধ্যে পাঠানোর পর প্রেডিক্ট করলাম। এখন মডেলের পারফরমেন্স আমি দেখতে পারবো, এই যে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এই ধরনের ভ্যালুগুলো। তো এখান থেকে আমরা এই কাজটা করলাম। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডেটা সেট নিয়ে, এই যে ডেটা সেট নিয়ে ডেটা সেটটাকে আগে ইডিএ করতে হবে, মানে এক্সপ্লোরেটরি ডাটা সেট অ্যানালাইসিস। ডেটা সেট কয়টা আছে, কয়টা নাই, কোন ক্লাসে কয়টা আছে, এগুলো প্লট বুঝে নিতে হবে যাতে ডেটা সেটকে আমরা ডিসক্রাইব করতে পারি। তো এটা 2D লেয়ার ছিল। পরে আমি কনভার্ট করে 1 ডেটা আনছি। 1 ডেটা আনার পর এরপর হচ্ছে মডেল ক্যাটাগরিক্যালে কনভার্ট করে মডেল মডেল তৈরি করলাম। মডেলের মধ্যে হচ্ছে আমি ট্রেনিং করানোর টাইমে শুধুমাত্র টেস্ট ডাটা পাঠিয়েছি, ট্রেনিং ডাটা পাঠিয়েছি, শুধুমাত্র ট্রেনিং ডাটা পাঠিয়েছি। আর ভ্যালিডেট করার জন্য টেস্ট ডাটা পাঠিয়েছি। পাঠানোর পর মডেল মডেলের প্লটগুলো জেনারেট করে দেখলাম মডেলটা ভালো কাজ করতেছে নাকি খারাপ কাজ করতেছে। তো সেটার বেসিসে আমি বের করে নেবো আমার কোন মডেলটা ভালো। যেমন এখানে আমার রেজাল্ট আসছে 96 পয়েন্ট সামথিং, হ্যাঁ 97.28। তার মানে এটার অ্যাকুরেসি 97%, টেস্টিং অ্যাকুরেসি। তো এটার বেসিস আমি চাইলে অন্য মডেল অ্যাপ্লাই করতে পারি, BGG 16, রেসনেট 15, এগুলোতে আরো ভালো রেজাল্ট আসবে। ইট ডিপেন্ডস অন দ্য মডেল কতটুকু অ্যাকুরেট।
বাট আমি এখানে কি করতে পারি, আমি চেঞ্জ করে করে দেখতে পারি। আমি যদি এখানে এই যে সেম মডেলে আমি যদি এখানে রেলু না দিয়ে যদি সিগমা দিতাম, রেজাল্ট আবার চেঞ্জ হয়ে যেত। এখানে সিগমার যদি অ্যাপ্লিকেশন ফাংশন দিতাম, সিগমা সিগমা সিগমার্টের জন্য সে আলাদা রকম রেজাল্ট দেবে। তো আমরা মডেলকে হচ্ছে অনেক সময় করি কি, হাইপার প্যারামিটার টিউনিং করি, কারণ আমি তো জানি না এখানে আসলে 512 ভালো কাজ করবে, 1028 ভালো কাজ করবে। তো আমি করবো কি, একটা অ্যারের মধ্যে এসব ভ্যালু গুলাকে দিয়ে দিব। সে কার্টেসিয়ান প্রোডাক্টের মতো প্রতিটা ভ্যালুকে একবার একবার নিয়ে গুণ করে দেখবে। গুণ করে দেখার পর তার রেজাল্ট আসবে। তো যেটা ভালো আসে, যে টিউনিং অবস্থায় ভালো আসে, সেটাকে আমি আমার ফাইনালাইজ করে ফেলবো, আর কি ফাইনাল মডেল হিসেবে সিলেক্ট করে নিবো। যেমন এই ক্ষেত্রে 512-তে ভালো আসছে নাকি 256-তে ভালো আসছে, বা মানে এখানে 512 দিলে ভালো হতো নাকি 128 দিলে ভালো হতো, এটা তো আমরা জানি না। তো আমরা হাইপার প্যারামিটার টিউনিং করলে সে করবে কি, সবগুলো অ্যাপ্লাই করে দেখবে, যে অবস্থায় ভালো হবে সেটাকেই ফিক্স করে দেবে। সে বলে দিবে যে এটাতে 128 ভালো, এটাতে 84 ভালো বা 60 ভালো, এইভাবে করে সে আমাকে বলে দেবে মডেল। তো এটা হচ্ছে ওয়ে। তো আমরা যেহেতু এই মডেলটা ইউজ করতেছি সিএনএন, তো সিএনএন তো ভেরি বেসিক মডেল, আমরা চাইলে এটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি, কিন্তু এটার জন্য আমাদের পেপার করতে হবে। এই যে আমি একটা বললাম, আমার একজন স্যার ছিলেন, উনি এখন ইরাসমাস থেকে এখন মনে হয় নরওয়েতে আছেন, নরওয়েতে কোনো একটা কোম্পানিতে জব করে। তো ওনার ফেসিয়াল এক্সপ্রেশন একটা কাজ ছিল। তো এখানে দেখেন উনি কোন কোন মডেল ইউজ করছে, ওনার পেপারটা একটু দেখায়। The ability to equip robots with social skill in terms of making human-robot interaction more natural, authentic, and life-like a challenging task in the domain of human-robot communication. A key component is doing this is the robot's aptitude to perceive and understand human emotion states in the larger domains of human-machine interaction and effective computing. আচ্ছা, উনি হচ্ছে এইচসিআর আন্ডারে নিয়ে গেছেন, মানে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন আন্ডারে। তো রোবটের জন্য যে মানুষের ইমোশন ডিটেক্টর কথা বলছে, তো বলতেছে, in this research an improved facial expression recognition framework is developed for the humanoid robot paper that allows paper to recognize human facial emotions beyond 7 basic expression। তার মানে 7টা এক্সপ্রেশন দিয়ে কাজ করছে। এখন আমি যদি 10টা নিয়ে ওনার মতো রেজাল্ট আনতে পারি, আমার পেপার অবশ্যই অ্যাকসেপ্টেড। কারণ কোনো একজন মানুষের, কোন একটা ব্যক্তির বানানো মডেল 7টা এক্সপ্রেশন চিনে, আমার বানানো মডেল যদি 10টা এক্সপ্রেশন চিনে, অবশ্যই আমারটা আরো ভালো। এখন আমি যদি এই পেপার নিয়ে কাজ করতে চাই, অবশ্যই আমার ক্লাস বাড়ানো লাগবে। মানে 7টা এক্সপ্রেশন দিয়ে কাজ করছে। কি কি এক্সপ্রেশন? অ্যাঙ্গার, ডিসগাস্ট, হ্যাপি, নিউট্রাল, ফিয়ার, স্যাড, সারপ্রাইজ। তো আমি চাইলে এখানে আরো কিছু আনতে পারি, কনফিউজ, তারপর আরো কি কি আনা যায়, অনেক ধরনের এক্সপ্রেশন থাকে, তো ওগুলো আনতে পারি। তো আনার পর আমি চাইলে এই Annoying, কাজগুলো করতে, হ্যাঁ অ্যানোয়িং আনতে পারি। তো আমি যদি ওই ধরনের ক্লাস মেনটেন করতে পারি, সিরিয়াসলি আমারটা ভালো পেপার হবে। উনি কিন্তু এটা স্প্রিঞ্জারে জার্নালে দিচ্ছেন সম্ভবত, না কনফারেন্স, স্প্রিঞ্জারে একটা কনফারেন্সে দিচ্ছে। তো আমরা চাইলে ওইখানে দিতে পারি। তো দেওয়ার পর উনি দেখেন এখানে মোবাইল নেট ভার্সন 2, রেসিডুয়াল অ্যাটেনশন নেটওয়ার্ক, ভিআইটি, এফিসিয়েন্ট নেট ভার্সন 2। এখন এর চেয়ে ভালো ভালো মডেল আসছে। উনি করছে এটা 2019 সালে, 2024-এ পাবলিশ। এটা মনে হয় 2024-এর টাইপ। তো 25 আরো ভালো ভালো মডেল আসছে। তো আমরা ওগুলো যদি অ্যাপ্লাই করি, ওগুলো চোখ বন্ধ করে হচ্ছে 98 থেকে 95 পর্যন্ত আসবে, যদি আমার ডেটা সেট ভালো হয়। তো এটা একটা পেপার। আমরা এইচসিআর আন্ডারে পেপারটা করতে পারবো, তখন বলবো যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের ক্ষেত্রে এই যে বিভিন্ন, এখন সবাই তো রোবট বেসড কাজগুলো করতেছে। তো রোবট সবসময় কি করতে পারে না, হিউম্যানের ইমোশন বুঝতে পারে না, আমরা মানুষ যেভাবে বুঝতে পারি। তো রোবটের সাথে যদি আমরা এই সিস্টেমটাকে ইন্টিগ্রেট করে দিতে পারি, রোবট বুঝতে পারবে যে আমার মুড কেমন, তখন সেই ওই বেসিসে ডিসিশন নিতে পারবে। তো সুন্দর একটা কাজ। ইমেজের অনেক কাজ থাকে, অনেক কাজ করা যায়। তারপর আমি যে বললাম এই যে সাউন্ড নিয়ে যে কাজটা, ওটা একটু দেখাই। এই পেপারটা হচ্ছে এক্সপেক্টোগ্রাম অ্যান্ড অডিও ওয়েস্ট অফ ক্রনিক হার্ট ফেলার ইউজিং মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং টেকনিক্স। তো এটা তো হচ্ছে অডিও বেস ডিটেকশন করছে হার্ট ফেলার। তো তার ফ্লোচার, যেটা ফ্লোচার দেখলে বোঝা যাবে, সেখানে করলে কি, তার ডেটা সেট ছিল, সাউন্ড ডেটা ছিল, সেখান থেকে সে সাউন্ড ডেটা থেকে অডিও প্রসেস সেগমেন্ট করে
একটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন করে নাম্বারে কনভার্ট করছে, আরেকটা হচ্ছে এক্সপেক্টোগ্রাম ইমেজ তৈরি করছে। তো নাম্বারটা দিয়ে সে একটা মডেল চালাইছে, ইমেজটা দিয়ে একটা মডেল চালাইছে, সেখানে মাল্টি মডেল করে আউটপুট জেনারেট করছে। তো এটা খুব ভালো একটা পেপার, চাইলে এটা আমি পাঠাতে পারি, এটা করতে পারেন আপনারা। তো করতে হবে, মোট কথা আইডিয়া জেনারেট করার জন্য পেপার করতে হবে, পেপার পড়ার কোনো বিকল্প নাই। তো যেমন এই যে এই কাজটা, এখন আরেকটা কাজ করতেছি এটা রিলেটেড। তো হইতে পারে গতকাল আমার একটা পেপার অ্যাকসেপ্ট হলো, সেটা হচ্ছে ফরেক্স নিয়ে। এই যে আমি বললাম আজকে ক্লাসের শুরুতে ফরেন এক্সচেঞ্জ নিয়ে যে কাজটা, নেটওয়ার্ক স্লো। এই পেপারটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে। তো এই পেপারটাতে আমি করছিলাম কি, আমি হচ্ছে ফরেক্স এর যে নিউমেরিক্যাল ডেটা আছে, সেই নিউমেরিক্যাল ডেটা থেকে আমি মেশিনটাকে প্রি প্রসেস করে সামহাও কাজ করলাম। আমাকে সে প্রেডিক্ট করে দিচ্ছে যে আপকামিং ট্রেন্ডে ফরেক্স এর প্রাইস বাড়বে কি কমবে। আমি কথা হচ্ছে সেম জিনিস আমি চাইলে এই যে এই গ্রাফ গুলা নিয়ে কাজ করতে পারি উইথাউট নাম্বার ভ্যালু। আমি এখন চাইলে এই গ্রাফ গুলা নিয়ে আপকামিং ট্রেন্ডটা আপওয়ার্ড আসবে নাকি ডাউন আসবে সেটা প্রেডিক্ট করতে পারবে। তো ইমেজ রিলেটেড অনেক কাজ হয়। তারপর হচ্ছে এই যে বোনের ফ্র্যাকচার, বোন অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, তারপর আরো কিছু ব্রেন রিলেটেড ডিজিজ আছে, সেই ডিজিজ গুলো প্রেডিক্ট করা যায় এই ইমেজের কাজ জানলে। এটা হচ্ছে বেনিফিট। ভাই আপনার স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করেছি, আমার তো স্ক্রিন শেয়ার করার কিছু নেই। এখন বাকিটা আপনি শেয়ার আচ্ছা। করবেন নাকি? আপনি কি একটা শেয়ার করবেন বলছিলেন?